হ্যালো ভাইরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা। এসএসসি পরীক্ষা লেভেলে অর্থাৎ তোমরা অনেকেই আমাদের সাথে এলজিপিএ কোর্সে ছিলে। আহ, অর্থাৎ এসএসসি এলজিপিএ লক্ষ্য জিপিএ 5 যে কোর্সটা আমরা নামাই সেখানে তোমরা অনেকেই ছিলে। আবার অনেকেই আছো আমাদের সাথে মোটামুটি ভাবে ক্লাস 9-10 থেকে অনেকে আমাদের সাথে ক্লাস করছো। তো অনেকদিন পর তোমাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। আবার অনেকে আছো একেবারে নতুন আমাদের সাথে। তোমরা হচ্ছে একেবারে আমাদের নতুন নতুন ছোট্ট ছোট্ট ভাইয়েরা। সো আজকে যারা একেবারে নতুন, তোমাদের তো বলার কিছু নাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আর হচ্ছে যারা আগের থেকে ছিলে আমার প্রাণপ্রিয় ছোট্ট ভাইয়েরা, তোমরা তো জানো সবকিছুই। তারপরেও কলেজ লেভেলে ওঠার পরে বাংলা নিয়ে আমার মনে হয় তোমাদের সাথে এখনো কথাবার্তা হয়ে ওঠেনি। সো আজকে কথাবার্তা হবে, অনেক গল্প সল্প হবে, ঠিক আছে? কোনো সমস্যা নেই তো। একটু যেহেতু অনেকদিন পরে তোমাদের সাথে সাক্ষাৎ হলো, একটু কাইন্ডলি একটু আমাকে বলো তো যে এই যে কলেজে ওঠার পরে মানে সব মিলে অনুভূতিটা কেমন সেটা বলো। এই যে এসএসসি পরীক্ষার রেজাল্ট পেলে, রেজাল্ট পাওয়ার পরে এটা সেটা, তারপরে কলেজে ভর্তি হওয়া, এবং একটা জিনিস খেয়াল করে দেখো কলেজে ভর্তি হয়ে কিন্তু দেখতে দেখতে কিন্তু মোটামুটি ভাবে বলা যায় বেশ কয়েক মাস কেটে গেছে। সো এখন কাইন্ডলি একটু জানাও তো যে কি অবস্থা তোমাদের, সব মিলে কি অবস্থায় আছো সবাই? একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভাইয়া এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ব্যবস্থা। একজন বলছে আলহামদুলিল্লাহ ভালো, একজন বলছে মোটামুটি, কয়েকজন বলছে একেবারে ভালো না, কেউ বলছে যে চলছে। অনেকে সালাম দিচ্ছ, আসলে সবার সালাম তো আর একবারে প্রতিউত্তর করা সম্ভব না। আমি সবার উদ্দেশ্যে ওয়ালাইকুম আসসালাম, অনেকে নমস্কার দিচ্ছ, নমস্কার। এখন কথা হচ্ছে যে একটা কথা বলি শোনো। আমরা বাংলাদেশে যারা পড়াশোনা করি, আমার কাছে সবচেয়ে অবাক লাগে হচ্ছে মানে সবচেয়ে আহ, কি বলা যায় এটাকে, আমার কাছে অস্বস্তি লাগে এবং বিভ্রান্তি লাগে হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেলের পড়াশোনাটা। এটা এই জন্য আমার কাছে একটু বেশি বিরক্তি লাগে। তুমি দেখো ভাইয়া, এটা তো 2025, তাই তো? তো 2025-এ তুমি সেদিন এসএসসি পরীক্ষার রেজাল্ট পেয়েছো, তারপরে ক্লাস শুরু করে দিয়েছো, এবং কলেজে ক্লাস শুরু হয়ে গেছে 2-1 মাস, সর্বোচ্চ কয়দিন, হয়তো 2 মাসই ক্লাস হয়েছে, এর বেশি তো আর না। কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করেছো, তুমি পড়াশোনা করছো কি করছো না, তোমার কলেজে ক্লাস হয়েছে কি হয়নি, এটা না কেউ এখন দেখতে যাবে না। এই যে 2025 সালটা যাচ্ছে, তার মানে আর 2 মাস, এই 2 মাস পরে হচ্ছে কাগজে কলমে তোমার ফার্স্ট ইয়ার শেষ। জাস্ট কাগজে কলমে, মানে ফার্স্ট ইয়ার হচ্ছে 2025 সাল, সেকেন্ড ইয়ার হচ্ছে 2026 সাল, আর 27 সালে যে পৃথিবীর সবকিছু ঠিকঠাক ভাবে চললে 27 সালে হচ্ছে তোমাদের পরীক্ষা। তো এখন ভাই তোমরা একটু বলো যে 2025-এর আহ, এই 2-1 মাস ক্লাস করে তোমাদের একটা ইয়ার শেষ হয়ে যাচ্ছে, এটা একটু চিন্তা করতে গেলে কেমন একটা লাগে না? আমার কাছে কেমন জানি এটা নিয়ে একটু আহ মানে কি বলবো, এটা কেমন জানি একটু আমার কাছে একটু অস্বস্তিকর মনে হয় যে বাচ্চা কাচ্চা তো আর একটু সময় দিতে হবে। কিন্তু আসলে কথা হচ্ছে যে এটাই বাস্তবতা। আহ, এবং এটা মেনে নিতে হবে, এটা মেনে নেওয়া ছাড়া আসলে উপায় নেই। এবং এইটা মেনে নিয়েই কিন্তু দেখো ভাইয়া, তোমাদের যে সকল বড় ভাইয়েরা ছিলেন এই গত বছর, তার আগের বছর বা এর আগে, সব সময় সবাই কিন্তু এইভাবে পড়াশোনা করেছে, এবং এইভাবে পড়াশোনা করে তারা কিন্তু আহ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছায় গেছে। তোমরা দু একজন বলছো আমার গলাটা মনে হয় ভারী ভারী লাগছে। হ্যাঁ ভাই, আসলে গলাটা একটু ভারী ভারী লাগছে মনে হয়।
একটু ঠান্ডা লেগেছে, আবার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। আ এই এইজন্যে হয়তোবা। এছাড়া এমনি ঠিকঠাক আছি, সমস্যা নেই। তো এখন দেখো, কিছু বাস্তবতা আছে, এটা মেনে নিতে হবে। এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এখন তুমি যদি এটা মনে করো যে, "ভাইয়া, আমি ২ মাস মাত্র কলেজে ক্লাস করলাম, অথচ দেখতে, দেখতে ভাই আমার ফার্স্ট ইয়ার শেষ। এটা কেমন হয়ে গেল আমার সাথে?" তো আসলে এটাই বাস্তবতা, এবং আ যত তাড়াতাড়ি তুমি এই বাস্তবতার সাথে অ্যাডজাস্ট করতে পারবা, যত তাড়াতাড়ি তুমি বাস্তবতা মেনে নিতে পারবা, ঠিক তত তাড়াতাড়ি তোমার ভালো হবে। আচ্ছা, আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে দেখো, আ এটা তোমরা শুনেছ, তারপরেও একটু আমি আমার মতো করে বলি। সেটা হচ্ছে যে বাংলাটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নাই। একেবারে ফ্রাঙ্কলি বলতে গেলে, তোমরা যারা লক্ষ্য জিপিএ 5 এ আমাদের ক্লাস করেছ, তারপরে ক্লাস 9-10 এ যারা আমাদের কোয়ার্টারে ছিলে, তোমরা জানো যে আমি কিভাবে বাংলাটা পড়াই, আমি ব্যাকরণটা কিভাবে পড়াই, আব্দুল্লাহ আল মেহেদী বাংলা প্রথম পত্রটা যেভাবে পড়ায়। আমার কাছে মনে হয় যে এরপরে আর আসলে বাংলা কিছু পড়া লাগে না। এটা একান্ত আমার ব্যক্তিগত মতামত। এখন আমি পড়াই বা আমরা পড়াই বলেই যে এটা বলছি তা না। সাধারণত আমার মনে হয় এর বেশি আর লাগে না। কিন্তু তোমাদেরকে জাস্ট আমি একটা কথা বলব, সেটা হচ্ছে যে তোমরা হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলো নিয়ে একটু চিন্তাভাবনা কিন্তু তোমাদের করতে হবে। ঠিক আছে? বিশেষ করে আ ইন্টারমিডিয়েট লেভেলের যে সায়েন্সের সাবজেক্ট গুলো, আমি জানি যে তোমরা মোটামুটিভাবে এই মুহূর্তে যারা ক্লাস করছো, বড় একটা অংশ হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট। তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদের যেটা হয় যে তাদের কিন্তু আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অর্থাৎ সায়েন্স রিলেটেড এই সাবজেক্ট গুলো কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে খুব ভালোভাবে পড়তে হবে। তুমি যদি ভালোভাবে এগুলো না পড়ো, তাহলে সত্যি কথা বলতে আ কি বলা যায়? কিছুদিন পরেই দেখতে, দেখতে দেখবা যে কলেজ লাইফ শেষ হয়ে গেছে, এবং কলেজ লাইফ শেষ করতে না করতেই দেখবা অ্যাডমিশন গায়ের উপরে এসে পড়েছে। তো honestly বলতে গেলে কি জানো? অ্যাডমিশন টেস্টে কিন্তু ভাই খুব বেশি সময় পাওয়া যায় না। তুমি হচ্ছে অ্যাডমিশন টেস্টে সর্বোচ্চ হলে ৩ থেকে ৪ মাস সময় পাবা। এবং একটা কথা বলেই ক্লাসটা শুরু করছি, সেটা হচ্ছে অ্যাডমিশন লেভেলে যদি ভালো করতে চাও, এক কথায় মাথায় রাখবা, একটা কথাই মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমাকে ইন্টারমিডিয়েট লেভেল ভালোভাবে পড়তে হবে। আমি তোমাদের একজন বড় ভাই হিসেবে বলছি, ইন্টারমিডিয়েট লেভেলে ভালোভাবে পড়াশোনা না করে অ্যাডমিশন টেস্টে যে ভালো করেছে, এইরকম কোনো স্টুডেন্ট আমার লাইফে আমি দেখিনি, এবং এটা বাস্তবে সম্ভব না। আমি কি বোঝাতে পেরেছি তোমাদেরকে? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, তোমাদেরকে এই ইন্টারমিডিয়েট লেভেলের, অর্থাৎ এই একাডেমিক পড়াশোনাটা একটু ভালোভাবে করতে হবে। আরেকটা কথা একটু বলি, সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেই আছে এখন থেকে অ্যাডমিশন নিয়ে খুব সিরিয়াস। ভাই, একটা সোজাসাপটা কথা বলি, তোমরা জানো যে আমি ক্লাসে উল্টাপাল্টা কথা একটু কম বলি। কাজের কথা বলার চেষ্টা করি। আমি একটা কাজের কথা বলি, সেটা হচ্ছে অ্যাডমিশন নিয়ে এখন থেকে যারা খুব সিরিয়াস, বিশ্বাস করো, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা একটু বোকামি করছে। তোমার এই মুহূর্তে অ্যাডমিশন নিয়ে আ এত সিরিয়াস হওয়ার কিছু নাই। তুমি একটা কাজ করতে পারো। সাপোজ তুমি আজকে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়েছো। তুমি ওই চ্যাপ্টারটাই আগে ভালোভাবে পড়ো। ওইটাই ভালোভাবে বোঝো। তারপরে যদি তোমার মনে হয় যে আমি তো আ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাচ্ছি ভবিষ্যতে, বা মেডিকেলের প্রিপারেশন নিতে যাচ্ছি। তো ফিজিক্সের বা ম্যাথের এই চ্যাপ্টার থেকে অ্যাডমিশন টেস্টের প্রশ্নগুলো কেমন ছিল, আমি এইটা একটু দেখব। তুমি সর্বোচ্চ হলে এটা করতে পারো। অর্থাৎ ওই চ্যাপ্টারটা শেষে বা ওই টপিকটা পড়া শেষে তুমি এইটা একটু দেখতে পারো যে ওই চ্যাপ্টারের কোয়েশ্চেন প্যাটার্নটা কি। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে তুমি এখন একাডেমিক পড়াশোনা বাদ দিয়ে অ্যাডমিশন নিয়ে পড়াশোনা শুরু করেছো, ভাই আমি ফ্রাঙ্কলি বলছি, তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা না। কারণ কি জানো? কারণ হচ্ছে একটাই, যে অ্যাডমিশন এখনো অনেক বাকি ভাই।
আগে তুমি একাডেমিকটা ভালোভাবে পড়ো। একাডেমিক ভালোভাবে না পড়ে অ্যাডমিশন টেস্টে কেউই ভালো করতে পারে না। এটা কেউ বলবে না। হ্যাঁ, আমরা অ্যাডমিশন তো অবশ্যই টাচে রাখছি। নিতান্তই যদি প্রয়োজন মনে করি, তবে সেটা চ্যাপ্টারটার শেষে একটু দেখব কোন প্যাটার্নে প্রশ্ন এসেছে। কিন্তু আমি একাডেমিক পড়াশোনা ভালোভাবে করলাম না, আমার ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো হলো না, আর আমি অ্যাডমিশনে যেয়ে ফাটায় দিয়ে আসবো। বিশ্বাস করো, এরকম কোনো রেকর্ড নাই। আর এটা হয়ও না বাস্তবে। আমার মনে হয় গত ২-৩ মাস পড়াশোনা করে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে ইন্টারমিডিয়েট লেভেলের সায়েন্সের পড়াশোনা আর এসএসসি সায়েন্স লেভেলের পড়াশোনার মধ্যে অনেক পার্থক্য আছে। সো সেই অনুযায়ী এখন থেকেই একটু অ্যালার্ট হয়ে যাও। বেশি সিরিয়াস হওয়ার দরকার নাই, জাস্ট একটু সিনসিয়ার হও। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল আজকে তোমাদের সাথে। যেহেতু অনেকদিন পর তোমাদের সাথে দেখা, এইজন্য বেশ কিছু কথা হলো। আর আজকে ক্লাসের টপিকটা অনেক সহজ। এটা পড়তে আমাদের আধা ঘন্টার বেশি লাগবে না। প্রথম কথা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রে আজকে আমরা পড়াশোনা শুরু করেছি। ধরে নাও তুমি এতদিন কিছুই পড়োনি, কিছুই পড়ার দরকার নেই। কিচ্ছু পড়ার দরকার নেই। আজকে থেকে বাংলা দ্বিতীয় পত্র আমরা ক্লাসটা শুরু করলাম। তো বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটা শুরু করে আমরা সবার আগে আমাদের জানা প্রয়োজন যে আমি ২০২৭ সালে আমি অমুক, আমি তমুক, আমি ২০২৭ সালে বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছি। আমার বোর্ড পরীক্ষার সিলেবাসটা কি? বিশ্বাস করো, সবার আগে একেবারে শুরুতেই আমার সিলেবাস সম্পর্কে একটা পূর্ণ ধারণা থাকা উচিত। তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে একটু কাইন্ডলি আমাকে একটু জানাবে যে কলেজের তো ২-৩ মাস কেটে গেল অলরেডি। বাংলা দ্বিতীয় পত্রের সিলেবাস সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া ইতোমধ্যে হয়েছে কিনা? তোমরা জানো কিনা যে বাংলা দ্বিতীয় পত্রের কোন প্রশ্নে, কত নাম্বার প্রশ্নে, কোন কোন ধরনের প্রশ্ন আসে? এটা তোমরা জানো কিনা? আগে সেটা একটু জানাও তো। ইয়েস অর নো? কোনো সমস্যা নেই। তুমি না জানতেই পারো ভাই। এটা কোনো ব্যাপার না। তুমি জানবা না, এটাই স্বাভাবিক। এই যে দেখছো? দেখো, এই হচ্ছে সবচেয়ে বড় একটা স্ট্র্যাটেজিক গ্যাপ। সবচেয়ে বড়। আমি তোমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিচ্ছি। তুমি বাংলা ক্লাসে আজকে আসছো। অলরেডি ৩ টা মাস পার হয়ে গেছে। কথার কথা। অথচ তুমি জানোই না এইচএসসি বোর্ড পরীক্ষার সিলেবাসটা কি বাংলায়। এখন ধরে নিচ্ছি বাংলা পড়তে ভালো লাগে না, বাংলা পড়তে বিরক্তি লাগে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই বিষয়টা যদি হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা সায়েন্সের কোনো সাবজেক্টের ক্ষেত্রে, তাহলে কিন্তু ভাই বিশ্বাস করো, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়ারা, আমি এখন যে সাবজেক্টটা পড়বো, যেটা পড়বো, আমার টার্গেট থাকবে বোর্ড পরীক্ষা। বোর্ড পরীক্ষার সিলেবাসটা কি শুরুতেই আমি সেটা জানার চেষ্টা করব। এবং সেই অনুযায়ী আমি আস্তে আস্তে কাজ শুরু করব। এই যেমন আজকে আমরা উচ্চারণ নিয়ে কাজ করব। এটা উচ্চারণ নিয়ে কেন কাজ করব? আগে আমাকে তো এটা জানতে হবে। যে আপনি ভাই আজকে ১ম ক্লাস শুরু করলেন, আপনি আজকে একেবারে ১ম এ উচ্চারণ নিয়ে কাজ শুরু করেছেন। এটা কেন? কারণটা কি? এটা তো আগে জানতে হবে। তা না হলে তোমার তো এই টপিক পড়তেই ভালো লাগবে না। চলো এইজন্যে একেবারে ক্লাসের শুরুতেই আমি একটা ছোট কাজ তোমাদের সাথে একটু করি। সেটা হচ্ছে এইচএসসি বোর্ড পরীক্ষার কেমন ধাঁচের প্রশ্ন আসছে, ব্যাকরণের সিলেবাসটা অন্তত একটু আমি তোমাদেরকে একটু দেখাইনি আগে। তারপরে আস্তে আস্তে মূল ক্লাসে প্রবেশ করছি। আজকের ক্লাস ভাই আধা ঘন্টার বেশি লাগবে না। বুঝতে পেরেছো? তোমরা একটু রিল্যাক্সে থাকো, কুল থাকো। অনেকদিন পর তোমাদের সাথে সাক্ষাৎ, গল্প স্বল্প করি, বাস্তবতাটা একটু বুঝাই। গল্প স্বল্পের কিছু নাই আসলে। বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের সিলেবাসটা আগে একটু দেখাচ্ছি তোমাদের। ১ নাম্বার প্রশ্নে ব্যাকরণে প্রশ্ন থাকবে হচ্ছে উচ্চারণ থেকে। উচ্চারণ থেকে কেমন প্রশ্ন থাকবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। ১ নাম্বার প্রশ্ন আসবে উচ্চারণ থেকে।
2 নাম্বার প্রশ্ন আসবে বানান থেকে। 3 নাম্বার প্রশ্ন আসবে হচ্ছে শব্দ শ্রেণী থেকে। শব্দ শ্রেণী আর লিখলাম না, জাস্ট লিখলাম শব্দ। 4 নাম্বার টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, যেটা নাম শুনলে সবাই ভয় করে, সমাস। প্রকৃতি প্রত্যয়। উপসর্গ। 5 নাম্বার একটা টপিক থাকবে, যে টপিকটার নাম হচ্ছে বাক্য তত্ত্ব, আমি শর্টকাটে লিখলাম বাক্য। 6 নাম্বার একটা টপিক থাকবে, যে টপিকটার নাম হচ্ছে প্রয়োগ অপপ্রয়োগ। আমি পরবর্তী দিন ক্লাসে এটাকে আরো সুন্দর করে তোমাদের দেখাবো, রিটেন পার্টটা সহ। আজকে আর দেখাচ্ছি না। সুমাইয়া প্রশ্ন করেছো, তাহিদ অনেকবার প্রশ্ন করেছো যে ভাইয়া কোন বইটা কিনবো। ভাইয়া ডোন্ট ওয়ারি, আমি এটা বুঝাই দেবো, আপাতত রিল্যাক্সে থাকো। আমি জানি এই প্রশ্নটা তোমাদের অনেকের আছে। বাংলা 100 নম্বর মূলত 2 ভাগে বিভক্ত। বাংলা দ্বিতীয় পত্র 2 ভাগে বিভক্ত, এক হচ্ছে ব্যাকরণ 30 আর নির্মিতি বা লিখিত। আমি নির্মিতি শব্দটা লিখলাম না, আমি লিখিত লিখলাম। লিখিত হচ্ছে 70। বাংলা ব্যাকরণ মোট হচ্ছে 100 নম্বর। বোঝার চেষ্টা করো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমি কিন্তু ক্লাস এখনো শুরু করিনি, আর আমি এখন ক্লাস শুরু করব না। তুমি আমাকে বললেই তো আমি ক্লাস শুরু করব না, আমারও তো একটা সিস্টেম আছে, প্যাটার্ন আছে। আজকে ভাই তোমার সাথে আমার প্রথম ক্লাস। আমার স্টাইলটা হচ্ছে এই, আমি একটা টপিক পড়তে যাচ্ছি, শুরুতে আমাকে জানতে হবে ওই টপিক থেকে আসলে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে কিনা, আর যদি প্রশ্ন আসে সেই কোশ্চেন প্যাটার্নটা কি, কোন ধরনের প্রশ্ন আসে। এই যেমন বৈশাখী জিজ্ঞাসা করছে যে এমসিকিউ নাই। শুধু বৈশাখী না, এরকম অনেক বৈশাখীর মনে এই প্রশ্ন অলরেডি চলে এসেছে যে ভাইয়া আমরা তো কিছুদিন আগে এসএসসি পরীক্ষা দিয়ে আসছি, এসএসসি পরীক্ষায় তো ভাই বাংলা দ্বিতীয় পত্রে বা বাংলা ব্যাকরণে এমসিকিউ ছিল, ইন্টারমিডিয়েটে এমসিকিউ আছে কিনা। তো থ্যাংক ইউ বৈশাখী ভাইয়া, তুমি প্রশ্নটা করেছো। অন্য কেউ এই প্রশ্নটা করেনি, বা আরো 2-1 করেছে, আমি নামটা খেয়াল করিনি। ভাই প্রথমে বলে রাখি, এইচএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষায়, টেস্ট পরীক্ষায়, কলেজের কোনো পরীক্ষায় তুমি এমসিকিউ ফেস করবা না। এটা একটা বড় প্লাস পয়েন্ট তোমার জন্য। বাংলা দ্বিতীয় পত্রে মূলত 100 নম্বর তোমাকে ফেস করতে হবে। এর মধ্যে ব্যাকরণ হচ্ছে 30। ব্যাকরণে 30 কিভাবে? ব্যাকরণে 6টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্নে নাম্বার থাকবে 5 করে। তাহলে 6টা প্রশ্নে যদি 5 করে নাম্বার থাকে, নাম্বার আসে 30। এই যে উচ্চারণ থেকে এটা 5, বানান থেকে 5, সবগুলো 5 5 5 এইভাবে। তাহলে দেখো ভাই, ব্যাকরণের হচ্ছে 30 নম্বরের প্রশ্ন আসবে, এবং আমার ব্যক্তিগত টার্গেট, তোমরা যদি শেষ পর্যন্ত আমার সাথে একটু তাল মিলায় চলতে পারো, আমি কথা দিচ্ছি আজকে ফার্স্ট ক্লাস, আমি তোমাদেরকে 30-এ 30 এনশিওর করাবো। এখন আমি জানি প্রথম কিছু ক্লাস করতে বিরক্তি লাগবে, আর বাংলা তো ওটা শুনলেই গালা করে, কেমন জানি একটু হচ্ছে অসহ্য লাগে, কিন্তু ভাই কিচ্ছু করার নাই। ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, এখন আপনি আকাশে উড়ে বেড়াচ্ছেন। আপনি কি জানেন এই বছর এইচএসসি রেজাল্ট স্মরণকালের ইতিহাসে সবচেয়ে খারাপ হয়েছে? আপনি জানেন কিনা? আমার মনে হয় আপনার একটু জানার কথা, কেননা মাত্র কলেজে উঠেছেন, কলেজে রেজাল্ট হয়েছে, রেজাল্টটা হচ্ছে অলরেডি শুনেছেন এটা ভালো হয়নি সেটা হয়নি, এবং আপনি শুনে অবাক হবেন
এবার এইচএসসি পরীক্ষায় সবচেয়ে রেজাল্ট খারাপ করেছে ২-৩টা সাবজেক্টে ছেলেমেয়েরা, তার মধ্যে বাংলা একটা। ওই যে বাংলায় কেন খারাপ করেছে? ওই সারা বছর সে মনে করে যে বাংলা কোনো সাবজেক্ট নাকি? ও পরীক্ষার আগের দিন কোনোমতে চোখ বুলায় গেলে ১০০ পাবো। না বাবা, এটা সম্ভব না। ইংরেজিতে খারাপ করেছে, আইসিটিতে খারাপ করেছে সবচেয়ে বেশি। পাশাপাশি বাংলাতেও কিন্তু অনেক স্টুডেন্ট খারাপ করেছে। এইজন্য খারাপ করেছে যে তাদের বাংলার কারণে এ প্লাস মিস হয়েছে। তো বাংলা, ইংলিশ এবং আইসিটি এই ৩টা সাবজেক্টে আপনি যদি গুরুত্ব না দেন, বিশ্বাস করেন শেষ পর্যন্ত আপনি সাফার করতেও পারেন। আমাদের দেশের ছেলেমেয়েদের সবচেয়ে বাজে একটা অভ্যাস, তারা মনে করে যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো যে সাবজেক্ট, এগুলো কোনো সাবজেক্ট না। পরীক্ষার একদিন আগে, পরীক্ষার আগের দিন রাত্রে পড়ে যেয়ে সেই এ প্লাস আশা করে। এত সহজ না বাবা। সাবজেক্টটা সহজ। কিন্তু তোমাকে তো এখানে সময় দিতে হবে। সময় না দিলে হবে না। তো যাই হোক, আমরা মূল ক্লাসে প্রবেশ করব। তার আগে আমি আরেকবারের মতো আমি ব্যাকরণে যে ৩০ নম্বর আসে, সেই ৩০ নম্বর কোথা থেকে আসে আপনারা যদি এখনো পর্যন্ত জেনে না থাকেন, আপনারা কাইন্ডলি প্রয়োজনে এটা একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন। এবং পরবর্তী দিন ক্লাসে আমি এটা আরেকবার দেখাবো অন্যভাবে। একটা স্লাইডে সুন্দর করে লিখে নিয়ে আসবো, আমি তখন দেখাবো। আজকে নেই, এইজন্য আমি হাতে লিখে দেখায় দিলাম। তো ১ থেকে ৬ পর্যন্ত ৫ টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটা প্রশ্নের অল্টারনেটিভ থাকবে। প্রত্যেকটা প্রশ্ন মনে করেন উচ্চারণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ১ নাম্বার প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন থাকবে, খ থাকবে। এই ২ টার থেকে আপনি উত্তর করবেন। বানান, ক নাম্বারে একটা প্রশ্ন থাকবে, খ নাম্বার অপশনও থাকবে। এই ২ টার থেকে আপনাকে একটা উত্তর করতে হবে। এটাও একটা বড় সুবিধা। যে ২ টা অপশন আছে, আমার ২ টা থেকে একটা উত্তর করতে হবে। এটাও একটা গ্রেট অপরচুনিটি। ২-১ জন জিজ্ঞাসা করছেন যে রিটেন এ কি আসে? ভাই আমি এই মুহূর্তে রিটেন নিয়ে যাচ্ছি না। পরবর্তী দিন ভাই আমি রিটেনটাও দেখায় দিব। কেননা আমার বুঝতেই পারছো ক্লাসটায় তো ঢুকতে হবে। তো এইজন্য আমি লিখিত সত্তর নিয়ে আর আজকে তোমাদের দেখাচ্ছি না। ব্যাকরণে যে ৩০ নম্বর রয়েছে, ব্যাকরণে ৩০ টা দেখায় দিলাম এবং যে কথাটা আমি ফ্র্যাঙ্কলি বললাম, আগামী দিনগুলোতে তোমাদের সাথে আমার যে ক্লাসগুলো আছে, আমরা প্রত্যেকটা টপিককে আমরা ২-৩ টা ভাগ করে ক্লাসটা নিব। উচ্চারণের ২-৩ টা ক্লাস হবে, বানানের ২-৩ টা হবে, শব্দের ৩ টা ৪ টা হবে, সমাস, প্রকৃতি, প্রত্যয়ের এগুলো ৫ টা ৬ টা ক্লাস হবে। সো আপনি টেনশন করেন না। আপনার বাংলা সংক্রান্ত যত ধরনের টেনশন আছে, সুন্দর করে একটা প্যাকিং করেন মাথার মধ্যে। প্যাকিং করে আপনার মাথা থেকে ওই প্যাকেটটা আমার মাথায় ট্রান্সফার করে দেন। ঠিক আছে? আমি আপনার বাংলা ২য় পত্রের যাবতীয় টেনশন আমি নিলাম। আপনার কাজ হচ্ছে একটাই, আপনি শুধু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। আরেকটা কাজ করবেন, আজকের পর থেকে বাংলার একটা ছোট ডায়েরি বা একটা খাতা মতো রাখবেন। যখন আমি যেটা পড়াবো, যেটুকু পড়াবো আপনি দয়া করে ওই খাতায় টুকটাক একটু নোট করে রাখবেন। সব জায়গায় নোট করা লাগবে না। কিছু জায়গায় নোট করব। আমি খুব টেকনিকের মাধ্যমে বুঝায় দিব। কিছু শর্টকাট টেকনিক বুঝাবো। আ বেশ কিছু আ সহজ সমাধান দেওয়ার চেষ্টা হবে ক্লাসে। তোমরা সেগুলো একটু লিখে রাখবে। ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি হচ্ছে ব্যাকরণের একেবারে ১ম যে টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, ব্যাকরণের একেবারে শুরুর টপিক কোনটা? একেবারে ব্যাকরণের শুরুর টপিক হচ্ছে উচ্চারণ। আমরা আজকে এই উচ্চারণ দিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তাহলে দেখো উচ্চারণ দিয়ে ভাই আমি যে আজকের ক্লাসটা শুরু করব, তো দেখো আমাকে সবার আগে জানতে হবে যে থেকে উচ্চারণ থেকে বোর্ড পরীক্ষায় কোন স্ট্যান্ডার্ড প্রশ্ন হয়? এই যে দেখেন, আমি ১ মিনিট সময় দিচ্ছি। মনোযোগ দিয়ে দেখেন যে উচ্চারণ থেকে বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নের নমুনা কেমন। আমি জাস্ট একটা বোর্ড দিয়েছি, চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে একটা প্রশ্ন। এটা আমি জাস্ট এটা বোর্ড থেকে তুলে দিয়েছি। আপনি এটা বাদ দেন। এটা মনে করেন যেকোনো একটা বোর্ডের প্রশ্ন উচ্চারণ থেকে এসেছে।
এখন পরীক্ষায় আপনাদের সময় উচ্চারণ থেকে ঠিক এই প্যাটার্নের প্রশ্ন হবে। আমি আপনাকে 1 মিনিট সময় দিচ্ছি। কাইন্ডলি একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে মনে করেন আপনার এইচএসসি বোর্ড পরীক্ষায় 2027 সালে ঠিক এইরকম প্যাটার্নের একটা প্রশ্ন আসছে। এখন একটু আমাকে জানান তো, আপনি এই 1 নাম্বার প্রশ্ন উত্তর করতে যেয়ে ক নাম্বার এবং খ নাম্বার এই ২ টা অপশন থেকে আপনি কোন প্রশ্নটার উত্তর করবেন? আমি ২ মিনিট সময় দিচ্ছি, আপনি জেনে শুনে বুঝে শুনে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ক এবং খ এই ২ টা থেকে আপনাকে একটা প্রশ্ন উত্তর করতে হবে। আপনি কোনটার উত্তর করবেন? ভাই আগে প্রশ্নটা দেখো তারপরে জানাও কমেন্ট বক্সে। আমি তো বলতেছি না এক্ষুনি জানাতে হবে। আগে প্রশ্নের প্যাটার্নটা দেখো যে উচ্চারণ থেকে বোর্ড পরীক্ষায় কোন প্যাটার্নের প্রশ্ন আসছে। থ্যাংক ইউ। আমি দেখতে পেয়েছি আপনারা কি বলতে চাচ্ছেন। আমি আপনাদের সবার কমেন্ট দেখতে পাচ্ছি। কিন্তু আসলে সবার কমেন্টটা হয়েছে কি, আমি নাম ধরে, ধরে রিপ্লাই করতে পারছি না। কেননা বুঝতে পারছো ভাইয়া আমাদের ক্লাসের একটা টাইম লিমিটেশনস আছে। আমি এখন তোমাদের সবার কমেন্টটা যদি নাম ধরে, ধরে কিছু বলতে যাই, তাহলে আজকের ক্লাসটা শেষ হবে না। তো একটা জিনিস দেখো ভাই, আমি বোর্ড প্রশ্নের নমুনাটা ১ম এ কেন দেখালাম? এতক্ষণ বুঝতে পারছো? আমি যে একটু আগে তোমাদেরকে ছোট্ট করে একটু বকা দিছিলাম যে আপনারা ২-৩ মাস কলেজ শেষ অথচ জানেন না আপনার ব্যাকরণের কোথা থেকে কোন প্যাটার্নের প্রশ্ন আসে। আজকের পর থেকে আমার ক্লাসের পরে যেন এই ভুলটা না হয়। এটা যে ভাইয়া শুধু বাংলার ক্ষেত্রে প্রযোজ্য এই কথাটা তা না। প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। আপনি একটা চ্যাপ্টার পড়ছেন, একটা সাবজেক্ট পড়ছেন, ওইখান থেকে বোর্ড পরীক্ষার কোন ধাঁচের প্রশ্ন আসতে পারে, এইটা আগে আপনি জানবেন। তারপরে আস্তে, আস্তে পড়া শুরু করবেন। দেখবেন আপনার পড়া অর্ধেক ইজি হয়ে গেছে। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে আচ্ছা আপনারা একটা প্রশ্ন বারবার করছেন, কোন বই কিনবো? ভাইজান এই প্রশ্ন করতে হবে না। আমি এটার উত্তর দিব ক্লাসের শেষে যেয়ে। আমাকে একটু সময় দেন। আমি তো জানি আপনাদের এটা একটা বড় প্রশ্ন। আমি এটা জানাচ্ছি। একটু সময় দেন। বোর্ড প্রশ্নের নমুনা আমরা দেখলাম। এখন নমুনা দেখতে যেয়ে আমি দেখলাম যে ভাইয়া তোমাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে ভাইয়া পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে, তোমরা কোন প্রশ্নটার উত্তর করবা? আমি যেটা দেখলাম তোমরা 90% ছেলেমেয়েরা বলেছো যে ভাইয়া আমি খ নাম্বার উত্তরটা করব। আর 10% বা 20% স্টুডেন্ট বলেছো আমরা ক নাম্বার উত্তর করব। এবার দেখো এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি। এটাই হচ্ছে বুদ্ধি। এটাই হচ্ছে টেকনিক। কি টেকনিক? টেকনিকটা হচ্ছে এই, আপনি ক নাম্বার প্রশ্নের উত্তর করেন। যেমন এই একটা প্রশ্ন এসেছে চট্টগ্রাম বোর্ড ২০২৪ সালে যে অধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম। কথার কথা প্রশ্নটা ছিল এই, অধ্বনি উচ্চারণের ৫টি নিয়ম আপনি লেখেন। আচ্ছা, তুমি যত ভালোভাবে লেখো, আমি ধরে নিলাম তুমি এই প্রশ্নটা একেবারে বাজারে প্রচলিত যত বই আছে, প্রত্যেকটা বই এনালাইসিস করে, 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 করে একেবারে সুপার একটা লেখা লিখে আসছো। এর থেকেও ভালো আসলে হয় না। এখন তুমি একটু আমাকে বলো তো ভাইয়া, এই যে তুমি সবচেয়ে সুপার ডুপার লিখে আসলে, তুমি যে ৫ এ ৫ পাবা, এইটার কি কোনো গ্যারান্টি আছে? এটার কি কোনো ওয়ারেন্টি আছে? আমার কাছে মনে হয় না। কেননা কিছু প্রশ্ন আছে, অর্থাৎ এই নিয়ম সম্পর্কিত প্রশ্নগুলো তুমি যত ভালোভাবেই লেখো না কেন, দেখা গেল যে টিচার অর্থাৎ সম্মানিত শিক্ষক যিনি তোমার খাতাটা পড়বেন, তিনি মনে করলেন যে না এটা খুব একটা ভালো হয়নি।
থাক, ছেলেটা বা মেয়েটা কষ্ট করে লিখছে, ওকে আমি সর্বোচ্চ 4.5 দিলাম, এর বেশি আমার পক্ষে দেওয়া সম্ভব। তিনি সেটা করতেই পারেন, কেননা ওইতে ভালোর শেষ নাই তো। তুমি হয়তোবা ভাবছো তোমার লেখাটা বেস্ট হয়েছে তোমার কাছে, বাট এমনও তো হতে পারে টিচার মনে করলেন যে না, এর থেকেও বেস্ট আছে। বোঝার চেষ্টা করো, বুঝে শুনে। অনেকে আমার নাম শুনছেন, আরে নাম শুনে কি হবে, আগে কাম শেষ করে নি, তারপরে নাম টাম শোনা যাবে। আমি কি বোঝাতে পারছি? সো 5-এর মধ্যে তিনি যদি তোমাকে 4 বা 4.5 দেন, এক্ষেত্রে ভাই তোমার কিচ্ছু বলার থাকবে না। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো ভাই, এই যে খ নাম্বার যে প্রশ্নটা, উচ্চারণ থেকে যে অল্টারনেটিভ যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা কি বলতে চাচ্ছে? যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। 8টা শব্দ থাকবে প্রত্যেকটা প্রশ্নে, 8টা থেকে 5টা শব্দের সঠিক উচ্চারণ বা সঠিক লিখতে বলা হবে। এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যে বিবাহ শব্দের যে শব্দটা শুনলে আমাদের মধ্যে কেমন জানি একটা, কি বলা যায়, বাঙালির মধ্যে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, তার মধ্যে এই বিবাহ শব্দটা শুনলে কেমন জানি সে একটু লাজুক হয়ে যায়। যাই হোক, তুমি লাজুক হও, সমস্যা নাই। সো এই বিবাহ শব্দ, জ্ঞাতি শব্দ, অসীম শব্দ, পথবাসী, ব্যাকরণ, এই শব্দগুলোর উচ্চারণ যদি তুমি একটু ভালোভাবে লিখে আসতে পারো, ভালোভাবে মানে কি, একেবারে অ্যাপ্রোপ্রিয়েট, একেবারে কোনো টিচারের পৃথিবীতে ক্ষমতা নাই তোমার 0.1% মার্কস কেটে নেওয়ার। অর্থাৎ তুমি 5 পাওয়ার যোগ্য, তোমাকে 5ই দেওয়া হবে। 0.5 তো দূরের কথা, 0.0001ও কেটে নিবে না। একেবারে 100 5-এ 5 পেয়ে যাবা। এবং আমার কাছে মনে হয় এটা অনেকটা ম্যাথের মতো। তুমি চাইলেই এখানে 5-এ 5 পেতে পারো। সো আমি কি বোঝাতে পেরেছি? সহজ কথা ভাই, আমি তোমার উপরেই ছেড়ে দিলাম। তুমি চাইলে ক নাম্বার থেকে উত্তর করতে পারো, খ নাম্বার উত্তর করতে পারো, তবে একান্ত আমার ব্যক্তিগত পরামর্শ, এটা টোটালি আমার পার্সোনাল সাজেশন। তুমি আমার সাজেশন মানতেও পারো, নাও মানতে পারো, তাহাতে আমার কিছুই যায় আসে না। এটা একান্ত আমার পরামর্শ যে বাপজান, আম্মাজান, আপনারা দয়া করে খ নাম্বার প্রশ্নটা উত্তর করার চেষ্টা করবেন। তাহলে আপনি পরীক্ষায় একেবারেই কনফার্ম থাকেন 5-এ 5 পাবেন। আর আপনি কিভাবে 5-এ 5 পাবেন সেটার দায়িত্ব আমার। আপনি ১ম দিন ক্লাস করছেন, ১ম ১টা ২টা ক্লাস আপনার বিরক্তি লাগবে, এটাও আমি বলে দিলাম। কিন্তু এখান থেকে ২-১ মাস পরে আপনি দেখবেন বাংলায় আপনি ক্লাসের বা কলেজের অন্য অনেকের থেকে অনেক গুণ আগায় আছেন। ঠিক আছে? থ্যাংক ইউ। তো আমরা ক নাম্বার, খ নাম্বার দুটোর থেকে পরীক্ষায় যেকোনো একটা উত্তর করি, সমস্যা নেই। তবে আমরা টার্গেট করছি খটায় উত্তর করব। তবে হ্যাঁ, আমরা উচ্চারণের আগামীতে ২-৩টা ক্লাস নিচ্ছি। এই ২-৩টা ক্লাসে যেহেতু আমরা সবেমাত্র শিখর মাধ্যমে বাংলা ইন্টারমিডিয়েট লেভেলে পড়াশোনা শুরু করেছি, আমাদের টার্গেট হবে ভাইয়া আমরা ক এবং খ আপাতত আমরা দুটোই পড়ব। দুটোই। আমি কটাও পড়াবো, খটাও পড়াবো। পরে আমি তোমাদের উপর ছেড়ে দিব যে বাবা তোমার কোনটা ভালো, তুমি সেটাই উত্তর করো। কেননা আমি এটা বলতে পারি না যে ভাইয়া তুমি এটাই করো। কেননা একেকজনের কাছে একেকটা কমফোর্টেবল। বুঝতে পেরেছো? আমি যেমন আমার পরামর্শ দিতে পারি যে ভাইয়া তুমি খ নাম্বারটা তোমার জন্য বেস্ট। কিন্তু একজন স্টুডেন্ট মনে করলো যে না, পরীক্ষার হলে আমার খ নাম্বার থেকে সবগুলো কমন আমি পাইনি। তখন অবশ্যই তাকে ক নাম্বার থেকে উত্তর করতে হবে। সো ফ্যাক্ট ইজ দ্যাট আমরা ক নাম্বারও পড়বো, খ নাম্বারও পড়বো, এবং চলো পড়া শুরু করি। আচ্ছা, অনেকে আমার পরিচয় জানতে চাচ্ছিলে। আমার ভাই পরিচয়টায় তেমন কিছু নাই। আমি ছোট মানুষ, গরিব মানুষ। আহ পরিচয় দেওয়ার মতো কিছু নাই। এই তোমাদেরকে বাংলা পড়াই,
আর পড়াচ্ছি দীর্ঘদিন হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করেছি, এমফিল করেছি। এখন পড়ানোর মধ্যেই আছি দীর্ঘদিন। বাকি জীবনটাও মনে হয় পড়াতেই এইভাবে চলে যাবে যেটা মনে হচ্ছে। আর আমার পরিচয় দেওয়ার মতো আসলে মেনশনেবল কিছু নাই। আর আমি ব্যক্তিগতভাবে পরিচয়টা দেওয়া এটা খুব একটা পছন্দ করি না। আমার পরিচয় হচ্ছে তোমরা। এই যে এসএসসি পরীক্ষা দিয়ে উঠলে, বাংলাদেশের বিভিন্ন জেলায় গেলাম। বিভিন্ন জেলায় যেয়ে দেখলাম লক্ষ্য জিপিএ 5 এ প্রোগ্রামে অনেক স্টুডেন্টস দৌড়ায় এসে বলছে যে, "ভাইয়া আপনার ৪টা-৫টা ক্লাস করে যেভাবে হোক বাংলা A+ হয়ে গেছে।" তো এটাই আমার কাছে মনে হয় আমার প্রাপ্তি। এর বেশি কিছু প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? আর একজন শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আ তার শিক্ষার্থীরা যখন ভালো কিছু করে এবং সেটা যখন সে জানতে পারে। এটা তুমি বুঝতে পারবা না। এটা তার মধ্যে অর্থাৎ সেই টিচারের মধ্যে কি ভালো লাগা কাজ করে। ঠিক আছে? তো দিন শেষে আমি চাই তোমাদের জন্য কিছু করতে। আর আমার খুব ভালো লাগবে যদি তোমরা আমার বা আমাদের ক্লাস থেকে কিছু নিয়ে শেষ পর্যন্ত তোমার একাডেমিক পড়াশোনা করে তুমি রেজাল্টও ভালো করতে পারো, অ্যাডমিশনও ভালো করতে পারো এবং দিন শেষে তুমি একজন সুস্থ স্বাভাবিক একজন মনুষ্যত্ব সম্পন্ন মানুষ হিসেবে সামনের দিনে এগিয়ে যেতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ। সো আজকের ক্লাসে আমরা মূলত এই জিনিসগুলো একটু দেখব। আজকের ক্লাসে আমরা দেখব যে উচ্চারণ রীতি বলতে কি বোঝায়? শুদ্ধ উচ্চারণের প্রয়োজনীয়তা কি আছে? এবং ওই যে নিয়ম, যে অ-ধ্বনির নিয়ম কি ছিল, অ-ধ্বনি বা মধ্য অ-ধ্বনির নিয়ম কি ছিল, আমরা এগুলো আজকে শিখব, জানব। জেনে আজকের ক্লাসটা আমরা ক্লোজ করব। তো চলো তাহলে আমরা শুরু করছি যে এই যে আমরা উচ্চারণ নিয়ে এত কথা বলতে চাচ্ছি, এই উচ্চারণটা কেন এত গুরুত্বপূর্ণ? একেবারে শুরুতে এটা একটু আমাদের জানা প্রয়োজন আছে যে ভাই ইন্টারমিডিয়েট লেভেলে এত টপিক থাকতে উচ্চারণটা কেন দেওয়া হয়েছে? ইটস এ বিগ ইস্যু। ইয়েস, এই ইস্যুটা একটা সহজ একটা উত্তর দিচ্ছি। দেখো, এখান থেকে ৫ থেকে ৭ বছর আগে ইন্টারমিডিয়েট লেভেলের যে সিলেবাসটা ছিল, ওই সিলেবাসে না এই উচ্চারণ টপিকটা ছিল না। এখন তাহলে তোমাদের সময় কেন উচ্চারণ টপিকটা আসলো? তোমাদের সময় এইজন্য উচ্চারণ টপিকটা দেওয়া হয়েছে যে আমাদের দেশের শিক্ষাবিদেরা দীর্ঘদিন ধরে উনারা দেখছেন যে বাঙালি কেন জানি আজকাল উচ্চারণে খুব ভুল করছে। মানে যে শব্দের যেটা উচ্চারণ করার কথা সেটা সে উচ্চারণ করছে না। উল্টাপাল্টা উচ্চারণ করছে। তখন বিশেষজ্ঞরা, শিক্ষাবিদেরা একটা সিদ্ধান্ত নিলেন, না এইভাবে চলতে থাকলে তো বাংলা ভাষাই শেষ। আমরা একটা কাজ করি, আমরা অন্তত ইন্টারমিডিয়েট লেভেলে ৫ নাম্বারের একটা প্রশ্ন দেই। এই প্রশ্নটায় অন্তত আমাদের বাচ্চা-কাচ্চারা অন্তত শুদ্ধভাবে যেন একটু উচ্চারণ করতে পারে। এই প্রয়োজনীয়তা থেকে ইন্টারমিডিয়েট লেভেলে গত কয়েক বছর ধরে এই উচ্চারণ টপিকটা এড করা হয়েছে। এবং একেবারে ফ্রাঙ্কলি বলি, এটা তোমাদের পড়তে একটু বিরক্তি লাগবে। কিন্তু এখানে সবচেয়ে সহজেই ৫ এ ৫ পাওয়া সম্ভব। এটা পড়তে তোমাদের ভালো লাগবে না। আমি শুরুতেই বলে নিয়েছি। কিন্তু দেখবা যে এখানে সবচেয়ে খুব অনায়াসে তুমি পূর্ণ নম্বর পেয়ে যাবা। তো উচ্চারণ কাকে বলে? উচ্চারণের প্রয়োজনীয়তা, সত্যি কথা বলতে এগুলো আমি আশা করি পরীক্ষায় প্রশ্ন আসবে না। আপনারা জাস্ট একবার একটু যে বই পড়েন না কেন, আপনারা যে বই পড়বেন আমি একটু পরেই বলে দিচ্ছি। আপনারা ওই বইটা জাস্ট একবার একটু রিডিং পড়েছেন। উচ্চারণ কাকে বলে, উচ্চারণ কয় প্রকার, কি উচ্চারণের প্রয়োজনীয়তা কি, এগুলো আসলে পরীক্ষায় আসবে না। ঠিক আছে? তার থেকে বরং চলেন
আমরা যে বিষয়গুলো পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। দেখেন, বাংলা ভাষায় আমরা যে অটা উচ্চারণ করি, এই অটা দুইটা ভাবে উচ্চারণ করা যায়। আমি একটু আপাতত কমেন্ট বক্স অফ করে দিচ্ছি, কারণ আমার লক্ষ্মী লক্ষ্মী ছোট ভাইয়েরা বোনেরা তারা অনেকেই দেখতে পাচ্ছি উল্টা পাল্টা কমেন্ট করছে। আপাতত আমি কমেন্ট বক্সটা অফ করে রাখলাম। আমি ক্লাসের শেষে যে অন্তত 5 মিনিট সময় রাখবো আপনাদের কথা বলার জন্য। এখন অন্তত আধা ঘন্টা আপনারা শুধু আমার কথা শোনান। জাস্ট আধা ঘন্টা কথা শোনেন, এই টপিক অর্ধেক শেষ হয়ে যাবে। ঠিক আছে? আপনার যত ধরনের কনফিউশন আছে আমি ক্লাসের শেষে আবার 5 মিনিট সময় রাখবো। ডোন্ট ওয়ারি। সো বাংলা ভাষায় আমরা যে উচ্চারণ করি, এই দুই ভাবে উচ্চারণ করা যায়। কে আপনি সরাসরি এর মতো উচ্চারণ করতে পারেন। আবার কখনো কখনো দেখবেন আপনি না চাইতেই ওই টা ও এর মতো উচ্চারিত হয়ে যায়। আপনি চাচ্ছেন না উচ্চারণ করতে, কিন্তু অটোমেটিক ভাবে ও এর মতো উচ্চারিত হয়ে গেছে। তো চলুন তো দেখি অ কখন এর মতো উচ্চারিত হয় আর কখন ও এর মতো উচ্চারিত হয়, আমরা সেটা একটু দেখে আসি। দেখেন, এইবার দেখেন শর্টকাট টেকনিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। প্রথম কথা হচ্ছে মাথার মধ্যে ঢুকায় রাখেন, আমরা উচ্চারণ থেকে আসা বিগত বছরের প্রশ্ন দেখলাম, দেখার পরে আমরা মোটামুটি ভাবে একটা সিদ্ধান্তে চলে এসেছি আমরা খ নাম্বার প্রশ্ন উত্তর করব। তবে এটার পাশাপাশি আমি ক নাম্বার অর্থাৎ উচ্চারণ নিয়মগুলো পড়ে যাব, জেনে যাব। কেননা পরীক্ষায় বলা যায় না কখন কোন প্রশ্ন আসে। আমাকে সমস্ত বিষয়ে প্রস্তুত হয়ে যেতে হবে, তারপরে যেভাবে বল আসবে সেভাবে ব্যাট দিব। ঠিক আছে? এখন তুমি যদি বাংলাদেশের, আমি নাম বলবো কিনা বুঝতে পারছি না, এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, কোনো একজন ব্যাটসম্যান এই মুহূর্তে যাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তিনি যে কোনো বল লেগ সাইডে ছাড়া খেলতে পারেন না। তো স্বাভাবিকভাবে এটা আলোচনা সমালোচনা হবেই। কেননা ভাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এটা ফাজলামো ছাড়া কিছুই না। হ্যাঁ, একটা বিষয় হতে পারে তুমি কোনো একটা সাইডে স্ট্রং। পৃথিবীর প্রত্যেকটা ব্যাটসম্যান কোনো না কোনো একটা সাইডে সে স্ট্রং থাকে। কিন্তু বিষয়টা যদি এমন হয় যে তুমি অফ সাইডের বল সব বল ঘুরায় নিয়ে লেগে খেলবা, এটা তোমরা যারা ক্রিকেট খেলা বোঝো তোমরা বুঝতে পারছো আমি কার কথা বলছি। এটা সত্যি, এটা বেমানান। তো একইভাবে আমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে রাখতে হবে এমনভাবে যেন যেকোনো প্রশ্ন আসলে আমরা উত্তর করতে পারি। ঠিক আছে? তো আমরা আমাদের প্রথম যে শর্টকাট কাজটা হবে, আমাদের যে পড়াশোনার টেকনিক হবে সেটা হচ্ছে এই নিয়ম-টিয়ম বা সূত্র-টুত্র আমরা একটু পরে আসতেছি। আমাদের কাজ হবে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসবে যে, "বাবা তুমি তো নদী বানান পারো, এবার একটু আমাকে বলো তো এই নদী বানানের আসলে উচ্চারণটা কি?" একটু আগে কি মনে আছে? একটা নমুনা প্রশ্ন দেখাচ্ছিলাম। সেখানে কি ছিল? একটা শব্দ দেওয়া ছিল, সেই শব্দের উচ্চারণ তোমাকে লিখতে বলা হয়েছিল। তাহলে ইয়াং লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি খুব ভালোভাবেই জানি আপনি নদী বানান কিন্তু পারেন। আমি যদি এখন তোমাকে লিখতে দিই, আমি জানি তোমরা সবাই নদী বানান পারবা। কিন্তু আপনি একবারও খেয়াল করেছেন? আপনি যখন নদী বানানটা উচ্চারণ করতে যান, তখন শুরুতে কিন্তু চলে আসে নোং, তারপরে হচ্ছে দি, নদী। তাহলে এই যে উচ্চারণ টপিকটা আমাদের ছেলেমেয়েরা বলে যে, "ভাইয়া আমার বিরক্তি লাগে, কঠিন লাগে।" ভাই এখানে কঠিনের কি আছে? আমি এখানে কিন্তু কঠিনের কিছু দেখি না। সোজা কথা ভাই, আমি একজন বাঙালি মানুষ। আমি একটা শব্দ যেভাবে উচ্চারণ করি
পরীক্ষায় আসবে, আমি সেইভাবে লিখে দিব, শেষ। বলো, এর বাইরে কিছু এটা? গরু, আমি লিখছি গড় অয় রস্য গরু, কিন্তু বাস্তবে আমি উচ্চারণ কি করছি? আমি উচ্চারণ করছি গো রু, এইভাবে তো উচ্চারণ করছি, ঠিক কিনা? আমি উচ্চারণ করছি বক্তৃতা, আমি লিখছি এভাবে বক্তৃতা, তিনি বক্তৃতা দানে পারদর্শী। এবার আমি যখন লিখছি বক্তৃতা, বক্তৃতা বানানটা আমি কিন্তু এইভাবে লিখেছি, কিন্তু একটু খেয়াল করে দেখেন তো, আপনি যখন উচ্চারণ করেন, আপনি এইভাবে উচ্চারণ করেন কিনা? বক ত্রিতা, একসাথে বক্তৃতা, এইভাবে উচ্চারণ করেন কিনা একটু খেয়াল করে দেখেন তো। আমি কিন্তু ভাই আপনার উপরে জোর করে চাপায় দিচ্ছি না, আমি এই চাপাচাপির লোক না, আপনারা যারা আমাকে চেনেন। আমি আপনার কমন সেন্সটাকে কাজে লাগাতে চাচ্ছি। আপনার কমন সেন্স অনুযায়ী কি মনে হয় বক্তৃতা বানানটা আপনি যখন উচ্চারণ করেন, বাস্তবে এরকম উচ্চারণ করেন কিনা খেয়াল করে দেখেন, আপনি কিন্তু এইরকমই উচ্চারণ করেন, বক্তৃতা। হ্যাঁ, এখন আপনি আমাকে একটু পরে বলবেন কি যে ভাইয়া, এই যে বক, কয়ের পরে এখানে একটা খোসা দেখতে পাচ্ছি, এই খোসার নাম কি? হসন্ত, এটা এখন দেওয়ার দরকার আছে কিনা? ভাই আপাতত ধরে রাখেন, দেওয়ার দরকার নাই, এই মুহূর্তে ধরে রাখেন, দরকার নেই, পরে যখন দরকার হবে আমি বলে দিব, তখন দিয়েন। আপাতত আপনি এইটুকু তো লেখেন বক্তৃতা। আমি কি বোঝাতে পারছি? সোজা কথা, উচ্চারণের থেকেও সহজ টপিক কিছু নাই। সো ভাই, তুমি যদি এটাকে মনে করো অনেক কঠিন, তাহলে অনেক কঠিন, আর যদি মনে করো আরে বেটা এর কঠিনের কি আছে, আমি যা উচ্চারণ করি তাই লিখবো, বাস হয়ে গেল। আমি কিন্তু এইভাবে ভাবি। এইবার দেখো, আমি তো বুঝে গেলাম, এইটা পড়ার পরে এইবার আমি একটু নিয়মের কাছে যাব, দেখি বেটারা যে এত কষ্ট করে নিয়ম লিখছে, উচ্চারণ নাকি কিছু নিয়ম আছে, নিয়মটা কি একটু দেখে আসি। নিয়মটা হচ্ছে এই, শব্দের শুরুর অয়ের পর যদি রস্বই থাকে বা রস্বইকার, দীর্ঘই বা দীর্ঘইকার, রস্যু বা রস্যুকার, দীর্ঘ বা দীর্ঘকার থাকে, রিকার থাকে, তখন ওই অ হয়ে যাবে ও এর মতো। অ কিসের মতো হয়ে যাবে? ও এর মতো হয়ে যাবে। আচ্ছা, আপনি একটা জিনিস কি জানেন? বাংলা ভাষায় ৩৯টা ব্যঞ্জন বর্ণ রয়েছে। এই প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের শেষে কিন্তু একটা অ থাকে। ওই অটা না চোখে দেখা যায় না, কিন্তু সাইলেন্টলি থাকে। যেমন ত, এই তর পরে আপনি একটু উচ্চারণ করে দেখেন, এরপরে কিন্তু ওয়াস। দ, দেখেন এরপরে একটা অ কিন্তু আছে। ক, ক এর পরে কিন্তু একটা অ আছে। তো নিয়ম বলতে চাচ্ছে, শব্দের শুরুর অ এর পর, তার মানে যে কোনো একটা ব্যঞ্জন বর্ণের সাথে অবশ্যই একটা অ আছে। এই অ এর পর যদি রস্বইকার থাকে, অ এর পর যদি দীর্ঘইকার থাকে, অ এর পর যদি রস্বউকার দীর্ঘকার থাকে, তখন সেই অ রূপান্তরিত হয়ে যাবে ও। কত সহজ জিনিস, এখানে কিন্তু আমি কঠিন কিছু দেখতে পাচ্ছি না, একেবারে সহজ জিনিস। আপনি শুধু একটা বিষয় মাথায় রাখবেন, যে অ এর পর যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ এগুলো থাকে, অটোমেটিক ভাবে সেই অ হয়ে যায় ও।
আর আমার কথা হচ্ছে ভাই, এত নিয়ম যদি আমি মনে না রাখতে পারি, আমি ১টা ২টা এক্সাম্পল একটু মনে রাখবো শুধু। গরু ছিল গ, গয়ের সাথে ছিল একটা ওয়া। তাহলে গর মধ্যে কি আছে? অ আছে। এবার অ এর সাথে আপনি এই র এর সাথে আবার যোগ করে দিচ্ছেন একটা রস্যও। বলতে চাচ্ছে এই গ এর সাথে যে অ আছে, অ এর সাথে আপনি যোগ করে দিয়েছেন আবার রস্যও। তখন এই রস্য এর প্রভাবে এই অ হয়ে গেছে ও। এই জন্যে আপনি গরু বানানটা লিখছেন গো, গ রয় রস্য, কিন্তু যখন আপনি উচ্চারণ করছেন হয়ে যাচ্ছে গয়কার। এই প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা। আমি একটুখানি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। জীবনে ১ম বারের মতো উচ্চারণের নিয়ম হিসেবে পড়ছেন। একটু কাইন্ডলি কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এটা কি খুব কঠিন লাগছে নাকি সহজ লাগছে? দেখেন কিছুদিন আগে ৪-৫ মাস আগেই কিন্তু আপনি এসএসসি পরীক্ষায়, বোর্ড পরীক্ষা ব্যাকরণ পড়তে যেয়ে 9-10 এর ব্যাকরণ বইটা পড়তে যেয়ে আপনি কিন্তু উচ্চারণ নামক একটা টপিক কিন্তু পড়ে এসেছেন। কিন্তু খেয়াল করে দেখেন ওই উচ্চারণ আর এই উচ্চারণের মধ্যে কিন্তু ছোট একটা পার্থক্য আছে। তো দেখেন এই জিনিসটা ছেলেমেয়ের কাছে কঠিন লাগে, কিন্তু আমরা কিন্তু কঠিনভাবে পড়ছি না। আমরা কিভাবে পড়ছি? ভাইয়া কি বলছে যে আগে উচ্চারণগুলো আমি দেখব। তারপরে আমি রুলের কাছে যাব। রুল যদি বুঝি খুবই ভালো, না বুঝলে আরো ভালো। কোনো সমস্যা নেই। আমি বলছি না বুঝলে কোনো সমস্যা নেই। আমার কথার উপর ভরসা রাখতে হবে ভাই। এই যে এখন একজন চিন্তা ভাবনা করছে ভাই হসন্ত নিয়ে। ভাইজান আমি আপনারে বলছি আপনি এখন হসন্ত নিয়ে চিন্তা কইরেন না প্লিজ। আপনার চিন্তাটা একটু আমার উপরে ছেড়ে দেন। আপনি যদি এখন থেকে এটা নিয়ে চিন্তা করেন তাহলে আর পরের ধাপে যাইতে পারবেন না ভাই। আপনার থেকেও আমার টেনশন বেশি। আমি একটা অনলাইন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আপনার সামনে কথা বলছি। আমি যদি আপনাকে একটা ভুল কিছু পড়াই, আপনি আমাকে নিয়ে সারা জায়গায় ট্রল করবেন। আমি জানি তো। তাহলে আমি ভাই জেনে শুনে কেন আপনার ক্ষতি চাইবো বলেন? এইজন্য একটু ঠান্ডা থাকেন। আমি আস্তে, আস্তে সব বুঝায় দেব। বাবা আমার একটু সময় দাও ভাই। তোমরা এতগুলো মানুষ আর আমি একা মানুষ। আমাকে তো একটু সময় দিতে হবে। ডোন্ট ওয়ারি। সো আমি এই যেভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনি এইভাবে মাথায় রাখেন। অন্যভাবে যদি পড়তে যান, বিশ্বাস করেন আপনি কিন্তু কনফিডেন্স হারিয়ে ফেলবেন। আর একবার যদি কনফিডেন্স হারিয়ে যায়, তখন কিন্তু কনফিডেন্স ফিরায় আনতে অনেক কষ্ট হয়ে যাবে। তো আমি কমেন্ট বক্সটা আবার একটুখানি অফ করে দিলাম। আমার যখন দরকার হবে আমি আবার আপনার কাছে চলে যাব। এখন আবার আপনি আমার মধ্যে আসুন। আমার এত কিছু বোঝার দরকার নাই। নিয়ম-টিয়ম আমি ছোট মানুষ এত জানি না। ভাইয়া আমাকে বলছে যে আমি এই শব্দগুলোর উচ্চারণ হচ্ছে এইরকম। আমি এই উচ্চারণটা আগে ভালোভাবে পড়ব। আমি এতদিন জানতাম না। আজকে জানছি যে বক্ষ, বক্ষ মানে বুক। এই বক্ষ শব্দটা আমরা বলি বক্ষ। কিন্তু বাস্তবে এটার উচ্চারণ বক্ষ না। এটার উচ্চারণ হচ্ছে বক্ষ। আমি এতদিন বলতাম যে পর্যায় সারণী। হ্যাঁ, বলতাম। সবাই বলে তাই। কিন্তু আমি আজকে জানলাম ওটা পর্যায় না। ওই শব্দটা হবে হচ্ছে পর্যায়। কেন হবে একটু পরে আসছি। আমি কথার খাতিরে ধরে নিচ্ছি আমি জানতাম না। আজকে আমি জেনেছি। তাহলে যেহেতু আমি আজকে এটা জেনেছি, আমার কাছে যে বইটা আছে, ওই বইয়ে বই অনেকের কাছে নাই আমি জানি। আজকে বইয়ের কথা বলে দিব। যাদের কাছে বই আছে, আজকের ক্লাস শেষে ১০ মিনিটের জন্য হলো বইটা খুলবেন। খুলে চুরি করে কাউরে না বলে আপনি যে উচ্চারণটা এতদিন ভুল করতেন,
ওই উচ্চারণটা আজকে বইয়ে মার্কিং করে রাখবেন এবং পাশে চুরি করে লিখে রাখবেন যে আমি একটা বোকা, আমি এতদিন জানতাম না যে এই শব্দের উচ্চারণ এটা হয়। আমি আজকে জেনেছি, আমি এটা মার্কিং করে রেখেছি। ক্লিয়ার? শোনো, একটা কথা বলি। পৃথিবীতে দেখবা যে যত জ্ঞানী মানুষ সে কিন্তু তত বেশি নিজেকে বোকা মনে করে। তো জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভাই সবসময় মনে করবা যে আমি এখনো অনেক কিছুই জানি না, কিছুই জানি না, আমাকে এখন অনেক কিছু জানতে হবে। এই চিন্তা ভাবনা নিয়েই আপনি পড়তে বসবেন। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা খুব চুল পরিমাণ কিছু জানি, জেনে এইটা নিয়ে অনেক মাতামাতি করি, লাফালাফি করি। এই জন্য আলেকজান্ডার পোপ পৃথিবী বিখ্যাত একজন কি বলা যায়, উনি মূলত একজন এসেইস্ট। তো আমরা তাকে একজন ইংরেজি বড় সাহিত্যিক বলতে পারি। আলেকজান্ডার পোপের পৃথিবী বিখ্যাত একটা কোটেশন আছে, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। বাংলা এটা আমরা কি করেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর। খেয়াল করে দেখবা যাদের বিদ্যা বুদ্ধি আছে তারা কিন্তু ঠান্ডা থাকে। আইনস্টাইনের মতো লোক বলছে জীবনের শেষ পর্যায়ে যে জ্ঞান সমুদ্রের এই মহাসাগরে আমি সর্বোচ্চ হলে হয়তো একটা বালিকণা কুড়িয়েছি। তো ওনার মতো লোক যদি সারা জীবন শেষে এই বলে যে বালিকণা কুড়াইছি, তাহলে তুমি আমি ওই বালিকণারে কয়েক লক্ষ ভাগে ভাগ করো, করে যদি এক কোণা কোনো মতে পাওয়া যায়। সো তুমি বা আমি, আমরা একটা জিনিস না জানতেই পারি, কোনো সমস্যা নেই। আজকে জেনেছি, বইয়ে মার্ক করে রাখলাম, আমি জানলাম, শেষ। এইটা নিয়ে কারোর সাথে বার্গেনিং করার দরকার নাই। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবার চলুন, আমি এটা জানলাম, জানার পরে আমি এবার একটু নিয়মের দিকে যাই। নিয়ম কি বলতে চাচ্ছে, শব্দের শুরুর অয়ের পর যদি ক্ষিয়, বর্গীয় জ ইয় থাকে, জ ফলা থাকে, জ বা অন্তস্থীয় জয়ের উপর রেপ থাকে, তাহলে সেই অ হয়ে যায় ও এর মতো। ব একটু আগেই বলেছি, যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে থাকে একটা অ। বক্ষ বানান কেন বক্ষ হয়ে গেছে লক্ষ্য করুন, বয়ের পরে একটা অ আছে সাইলেন্ট, আমি এটা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে রাখলাম, কেননা ওটা চোখে দেখা যায় না তাই। তাহলে বয়ের পরে রয়েছে অ, এরপরে আবার একটা রয়েছে সুন্দর করে ক্ষিয়। তাহলে নিয়ম বলতে চাচ্ছে যে বাবা, ওয়ের পর যদি ক্ষিয় থাকে তখন ওই বয়ের সাথে যে ওটা ছিল সেই ওটা তখন হয়ে যায় হচ্ছে ও। তো এখানে কঠিন কি আছে? আর যখন ওই ওটা ও হয়ে যাচ্ছে তখন ওই বক্ষ বানানটা হয়ে যাচ্ছে, এই বক্ষ থেকে তখন উচ্চারণটা হয়ে যাচ্ছে বক্ষ, অর্থাৎ ওই ব তখন হয়ে গেছে ব। শেষ। সোজা জিনিস ভাই, এত প্যাচ লাগানোর কিছু নাই। প্যাচ লাগাবা প্যাচ পড়ে যাবে, এত প্যাচের তো কিছু নাই। আমি আমার জীবনটাকে সহজ করে নিয়েছি, এত প্যাচ লাগানোর কিছু নাই। আমি জীবনে কত বিসিএস পরীক্ষা দিলাম, এত সরকারি চাকরি বাকরি পরীক্ষা দিলাম, দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, কত কিছু কত পরিকল্পনা করছি, এখন পর্যন্ত এসে দেখি যে কিছুই হলো না। তো কি হয়েছে? জীবন বেঁধে থাকে না, একভাবে না একভাবে জীবন চলে যায়। তোমাদেরও জীবনে একভাবে না একভাবে চলে যাবে। তো এত টেনশন করো কেন? রিল্যাক্সে থাকো, কুল থাকো ম্যান। এত চাপ যদি এই বয়সে নাও, এখনো সামনে কত, সামনে তো তোমার জীবন সবের শুরু। মাত্র এসএসসি পরীক্ষায় পাশ করছো, অ্যাডমিশন টেস্টের সময় তো হার্ট অ্যাটাক করবা তাহলে। এত চাপ নিও না, রিল্যাক্সে থাকো, কুল কুল ম্যান প্লিজ। এত চাপ নিবা না, তোমার কাজ হচ্ছে রেগুলার 2-1 ঘন্টা একটু পড়ে যাও, এর বেশি কিছু লাগবে না। সো যেটা বলছিলাম, সহজ কথা, অ এর পরে যদি ক্ষিয়, জ ফলা, জয়রেপ থাকে
জাস্ট সেটা হয়ে যাবে অ থেকে সেটা ও হয়ে যাবে। ঠিক আছে? আমি এতদিন জানতাম না যে গ্রহ উচ্চারণটা এরকম হয়। ব্রত উচ্চারণটা এমন হয়। প্রভাত। এটা না জানার কি আছে রে ভাই? আমি প্রভাত লিখি হচ্ছে এরকম। কিন্তু উচ্চারণ করার সময় আমি উচ্চারণ করি ভাত। এখানে কঠিন কি আছে? এবার নিয়ম বলতে চাচ্ছে শব্দের শুরুর অ এর সাথে র ফলা যুক্ত হলে গ, গ এর সাথে একটা অ আছে তার সাথে আমি একটা র ফলা লাগা দিলাম। প, প এর সাথে একটা অ আছে তার সাথে আমি একটা র ফলা লাগা দিলাম। ওই দুটো জিনিস একসাথে হয়ে গেছে ওকার। এই যে এখানে একটা ভুল হয়েছে কিন্তু। এই যে গ্রো, তুমি বলনি কেন? এই যে গ্রো হবে এখানে ওকার হবে। ব্রো, শ্রো, প্রো, ক্রো। স্লাইডে অনেক সময় আনফরচুনেটলি ২-১টা জিনিস ভুল থাকলেও থাকতে পারে। আপনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখায় দিবেন যে ভাইয়া ওখানে ওটা ভুল হয়েছে। এই যেমন দেখো গ্রহ বানানে এখানে একটা ওকার হবে। আনফরচুনেটলি মিস্টেক হতেই পারে। মানুষ তো এগুলো মানুষই করে। ব্যাক এন্ডে কত মানুষ কাজ করে এগুলোর জন্য। তারা একটা ভুল করেছে। এটা নিয়ে সমালোচনা করার কিছু নাই। বরং আপনি এটা শুধরায় দিবেন। এটা আপনার একটা মহত্বের পরিচয় দিলেন। অপরের ভুল খোঁজার মধ্যে কোনো মহত্বের কিছু নাই। বরং আপনি যদি তাকে ধরায় দেন যে বাবা বা ভাই তোমার এটা ভুল হচ্ছে। এটাই আপনার অ্যাচিভমেন্ট। ওকে? থ্যাংক ইউ। সো সহজ কথা স শব্দের শুরুর অ এর সাথে যখন আপনি একটা র ফলা যোগ করে দিচ্ছেন, ২ টা মিলে হয়ে যাচ্ছে ওকার। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। একাক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে অ এবং শেষে দন্তন্য থাকলে ওই ও এর মতো হয়ে যায়। আমাকে শুরুতেই জানতে হবে একাক্ষর বিশিষ্ট শব্দ বলতে কি বুঝায়? চলেন আপনারা তো ম্যাট্রিক পাস করেছেন। এবার আপনাদের একটা প্রশ্ন দেই। দেখি কে পারেন। না পারলে কোনো সমস্যা নেই। সবাই সোজায় বসো। একটা প্রশ্ন দিব। সোজায় বসো, মনোযোগ দিয়ে কথা শোনো। ম্যাট্রিক পাস করা কিন্তু মানুষ তোমরা। সুতরাং এখন কিন্তু নিজের এত ছোট মনে করার কিছু নাই। তুমি কি জানো? এখান থেকে বেশি দিন না ৫০ বছর আগেও বাংলাদেশে যে সকল মানুষ ম্যাট্রিক পাস করত, মানুষ তাদেরকে দেখতে যেত। দাদা দাদি নানা নানির কাছে শুনে দেখবা। এত সহজ ছিল না তখন ম্যাট্রিক পাস করা। তো ম্যাট্রিক পাস করা শিক্ষার্থীরা আমি আপনাদেরকে পার্সোনালি অনেক সম্মান করি এবং সত্যি কথা বলতে তোমরা সম্মান পাওয়ার মতোই কাজ করেছো। সো স্যালুট অ্যাগেইন। এবার চলো একটা প্রশ্ন দিচ্ছি এটা উত্তর করবা। আমাদের প্রাণপ্রিয় দেশ বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে কারো কাছে শুনবা না কিন্তু কোনো কিছু সহায়তা নিবা না। আমাকে এখন তোমরা বলো তো বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর রয়েছে? বাংলাদেশ শব্দে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর রয়েছে? যেটুকু পারো সেটাই উত্তর করবা। আর একজনের কাছ থেকে উত্তর করার দরকার নাই। কেননা আপনাকে পারতেই হবে এমন কোনো কথা কেউই বলেনি। আপনি আমার সামনে যত ভুল করবেন মনে রাখবেন আপনার জন্য সেটা তত বড় আশীর্বাদ। ঠিক আছে? বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে?
কি অনেক কঠিন প্রশ্ন করছি ভাই তোমাদেরকে? এই যে বাংলাদেশ নিয়ে এত কথা, কত কিছু। আমি কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করছি যে ভাই ম্যাট্রিক তো পাস করেই বসলে। এখন বলো বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে? যাই হোক থ্যাংক ইউ ভাইয়া। তোমরা সবাই উত্তর করেছো এজন্য ধন্যবাদ। উত্তর হয়েছে কি হয়নি ভাই আমি বারবার তোমাদের বলছি। তোমাদের একটা বড় সমস্যা হচ্ছে তোমরা জীবনে সবসময় পারফেক্ট হতে চাও, কারেক্ট হতে চাও ভাই। লাইফে সবসময় পারফেক্ট হওয়ার চিন্তা থেকে বেরোয় আসো রে ভাই। তোমাকে কারেক্ট কেন হতে হবে সবকিছুতেই? তুমি ভুল করবা, ভুল থেকে তো শিক্ষা নিবা। মানে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা জীবনে কখনোই ভুল করতে চাই না। হোয়াট ইজ দিস? ভাই ভুল না করলে আমি শিখবো কি করে রে ভাই? সো ভুল যদি হয়ে থাকে কোনো কিছু নিজে সংশোধন করে নিজে ঠিক করে নাও। ঠিক আছে ভাই? এটা নিয়ে এত টেনশন করার কিছু নাই। আমি তোমাদের বয়সী ছেলেমেয়েদের এই জিনিসটা না আমার খুব খারাপ লাগে। আরে ভাই ভুল ত্রুটি তো মানুষ করে নাকি বনের বনু মানে মানে বন জঙ্গলের পশু প্রাণী এরাই করে। ভুল হয়েছে ঠিক হবে। নিজের উপর আস্থা রাখো, বিশ্বাস রাখো। ঠিক আছে? দেখো এখন আমি বুঝিয়ে দিচ্ছি খুব মনোযোগ দিয়ে বুঝবে। আমি কিন্তু একবার বলবো, বারবার বলবো না। এমনিতে ক্লাস শেষের দিকে চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ। খেয়াল করে দেখো। বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর রয়েছে? অক্ষরের ইংরেজি হচ্ছে, তোমরা যারা এসএসসি লেভেলে আমার ক্লাস করেছো তোমরা দেখেছো যে আমি বাংলা ব্যাকরণ অনেক কিছুই পড়াই ইংরেজির সহায়তা নিয়ে। ঠিক কিনা? ইংরেজি সহায়তা আজকে নেওয়ার টপিক এটা না। যখন দরকার হবে দেখবা পুরো ক্লাসটা ইংলিশ ক্লাস নিচ্ছি। ইংলিশ ক্লাস নিতে নিতেই বাংলা হয়ে যাবে দেখবা। ইংরেজিতে বলা হয় সিলেবল, বাংলায় এটাকে বলা হয় অক্ষর। একবার শুনবা মন দিয়ে, একবার সারা জীবন মনে থাকবে। একটা শব্দকে ভেঙে একবারে 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 যে কয়বারে আমরা উচ্চারণ করতে পারি সেইটাকেই বলা হয় একটা একটা অক্ষর। আবার বলছি, একটা শব্দকে যে কয়টা বারে ভাঙা যায়, একটা শব্দকে যে কয়টা ভাগে একবারে একবারে ভাঙা যায় সেটাই হচ্ছে ওই শব্দের অক্ষর। যেমন ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো বাংলাদেশ শব্দে কয়টা অক্ষর আছে? আপনি বাংলাদেশ শব্দকে আপনি একবারে উচ্চারণ করে বলেন তো বাং, তারপরে আবার উচ্চারণ করেন তো লা, তারপরে আবার উচ্চারণ করেন তো দেশ। তাহলে ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান একটু খেয়াল করে দেখেন তো বাংলাদেশ শব্দে কয়টি অক্ষর আছে? বাংলাদেশ শব্দে অক্ষর আছে 3টি। আপনারা কেউ উত্তর দিয়েছেন 8টি, কেউ 10টি, কেউ 5টি, 7টি। কিছুই যায় আসে না। ম্যাক্সিমাম 8টা দিয়েছেন। আমি দেখেছি সব উত্তর। এখন আপনি আমাকে একটা বলেন তো আমি যে বুঝালাম এইবার বুঝতে পেরেছেন কিনা? এই যে তামিম বলছে সরি। ভাই সরির কিছু নাই রে ভাই। আপনি আমারে সরি বলছেন, আমি আপনাদের সরি বলতেছি ভাই। সরির কিছু নাই। আপনি এই প্রশ্নটা কালকে যে আপনার এক দোস্তর কাছে করবেন, দেখবেন সে এটাও ভুল করছে। কেননা এগুলো আমরা আসলে ভুল করার মতোই প্রশ্ন। আর যাতে ভবিষ্যতে ভুল না হয় এইজন্য আমি এটা দেখায় দিচ্ছি। আর আমি ওই যে বারবার বলছি এখানে সরির কিছু নাই। মানুষ তো জন্মের থেকে সবকিছু শিখে আসে না। আর তুমি সবকিছু কেন কারেক্ট করতে চাও? তোমার আজকে এটা ভুল হয়েছে, ধরে নিচ্ছি। ভুলের পরে আমি যে এই দেখায় দিলাম, দেখবে এই জীবনে আর কোনোদিন ভুল হবে না। এই যে ক্লিয়ার? আমাকে
গ্রুপে জানাবা, আমি এখন জানাচ্ছি না। তোমরা তো জানো, কি জানো তোমরা, আমাদের শিকড় তো গ্রুপের শেষ নাই। তোমরা অলরেডি একাডেমিক বিভিন্ন গ্রুপে ভর্তি হয়েছো। আর সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে শিকড় শিখবো জিতবো গ্রুপ। এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কটা হচ্ছে এই যে 2 দিন পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভর্তি হওয়ার খুব ইচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে, এটা হোমওয়ার্ক লিখে রাখো, যে ভাইয়া হোমওয়ার্কটা দিছে, লিখে ছবি তুলে গ্রুপে আমাকে মেনশন করে পোস্ট করবা, যে ভাইয়া আপনি এই কাজটা দিয়েছিলেন, আমি কাজটা করছি। ঠিক আছে? প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? তোমার যে খুব ইচ্ছা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার, প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় শব্দে কয়টি অক্ষর রয়েছে? আরেকটা প্রশ্ন দিচ্ছি, এটা 36তম বিসিএস পরীক্ষায় প্রশ্নটা আসছে। ভবিষ্যতে বিসিএস পরীক্ষা দিতে হবে, এখন থেকে চলো এই জিনিসটা জেনে রাখি, ভবিষ্যতে বিসিএস পরীক্ষা আসলে আমরা যেন পারি। বন্ধন শব্দে কয়টি অক্ষর রয়েছে? এখন জানানোর দরকার নেই, এটা আগে নিজে অ্যানালাইসিস করবা, করে খাতায় লিখবা, লিখে আমাকে মেনশন করে গ্রুপে জানাই দিবা। এখন আর বলতে হবে না, এখন চলো আমরা সামনে আগাই, এখন আমাদের অনেক কাজ বাকি। সো দেখো এই কথাগুলো কোথা থেকে আসলো? কথাগুলো আসছে কিন্তু এক অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে অ থাকলে পরে সেটা ও হয়ে যায়। মন, বোন, এই শব্দগুলো দেখেন তো এক অক্ষর বিশিষ্ট শব্দ কিনা, একটা অক্ষর আছে কিনা এর মধ্যে। মনরে আপনি ভেঙে দিতে পারবেন, বাংলাদেশের মতো কয়েকটা অক্ষরে ভাগ করতে পারবেন? পারবেন না। বোনরে আপনি এই অক্ষর বাংলাদেশের মতো 3-4টা ভাগে ভাগ করতে পারবেন? পারবেন না। এই জন্য বলছে যে এক অক্ষর বিশিষ্ট শব্দ, ইংরেজিতে এটাকে বলা হয় মনোসিলেবল। এখন তো ইংরেজি পড়াইলে আপনার মাথায় হ্যাং হয়ে যাবে না, সিলেবেল নিয়ে 1 ঘন্টা কথা বলতে পারি আমি, 1 ঘন্টা মিনিমাম। এখন কথা বললে আপনি বলবেন ভাই ছেড়ে দে মা, কান্দে বাসি। দরকার নেই, আপনি এখন ঠান্ডা মাথায় এটা বোঝেন যে ভাইয়া বলছে এক অক্ষর বিশিষ্ট শব্দ বলতে কি বোঝায়। একটা অক্ষর যে শব্দের মধ্যে রয়েছে, ওই শব্দ যখনই আপনি উচ্চারণ করবেন, ওই অ, ময়ের পরে একটা অ আছে, আপনাকে ক্লাসের শুরুতে বলছি ব্যঞ্জন বর্ণের শেষে একটা অ কি থাকে? অ থাকে। এই অ হয়ে যাবে ও। তাহলে মন থেকে হয়ে গেছে মন, বন থেকে হয়ে গেছে বন। এবার নিজে নিজে আরো 2-4টা চিন্তা করেন, হয়ে যাবে। রাকিবুল ভাই আমি কিন্তু আপনার কাছে এখন উত্তর চাইনি, আপনি কিন্তু এখন উত্তর করে ফেলছেন। দরকার নেই, কিন্তু দুঃখিত আপনার উত্তর একটা হয়েছে একটা হয়নি। এই জন্য বলছি এখন মাথা খাটানোর দরকার নাই। আপনি আমার ক্লাস শেষে এটা চিন্তা করেন যে ভাইয়া কাজটা দিছে, আমি কাজটা একটু করি। ঠিক আছে? আপনার উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করছেন, আমি এখন কমেন্ট বক্সটা অফ করে দিচ্ছি। খেয়াল করে দেখেন, দেখতে দেখতে কিন্তু 1.5 ঘন্টা হতে যাচ্ছে, দেখছেন? আমি কিন্তু আপনাদের সাথে আজকে কোনো আড্ডা দেইনি, গল্প করিনি, চাপাবাজি করিনি, ফালতু কোনো কথা কিন্তু বলিনি। কিন্তু দেখেন দেখতে দেখতে আমাদের ক্লাস কিন্তু শেষ হতে যাচ্ছে। সো আমি এই জন্য বলেছি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। আর যদি তোমার মনে হয় মনোযোগ থাকবে না, ভাই আমি আগে ভাগে বলে দিচ্ছি তোমার ওইদিন ক্লাস করার দরকার নেই। কেননা শুধু শুধু ক্লাসে আসলাম আর ক্লাসে মনোযোগ নাই, ওইটা আমার মনে হয় ইফেক্টিভ না। ওর থেকে বরং তুমি ওই সময়টা ঘুমাও, পরবর্তীতে ক্লাসে রেকর্ডিং থাকে, ওইটা টেনে টেনে দেখে নিও, হয়ে যাবে। কিন্তু ক্লাসে আসলে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। ঠিক আছে ভাইয়া? আর আমি জানি তোমরা অনেক লক্ষ্মী ছেলেমেয়েরা, তোমরা মনোযোগ দিয়ে কথা শুনবা। থ্যাংক ইউ। মধ্য অ এর উচ্চারণ, এটা কি আবার? অবগতি, জননী, ধরনী, বিরতি, উপকূল। এত নিয়ম কানুন তো আমার জানার দরকার নাই রে ভাই। আমি আমার মাকে পৃথিবীতে সবচেয়ে
সবচেয়ে বেশি ভালোবাসি। আমার মা না, আমরা আমাদের মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। বাবা-মা কষ্ট পায় এমন কোনো কাজ কিন্তু করা যাবে না। একটা কথা মাথায় ঢুকায় রাখবা। উনারা কষ্ট পান, আঘাত পান এমন কোনো কিছু করা যাবে না। তাহলে কিন্তু ভাইয়া সেটার ফল কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে? আরেকটা কথা মনে রাখতে হবে, সংস্কৃতে একটা কথা আছে, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। মানে হচ্ছে মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও প্রিয়। সো আপনি আপনার মাকে যেমন ভালোবাসেন, নিজের দেশকে ততটাই ভালোবাসবেন। এই কথাটা যেন মাথায় থাকে। কারণ আরেকজন দেশকে ভালোবাসেন, আপনি তাকে কেন ফলো করেন? আপনি দেশকে ভালোবাসেন, দেশ আপনাকে রিটার্ন দিবে। আমাদের বড় সমস্যা হচ্ছে আমরা শুধু দেশ নিয়ে সমালোচনা করি, এ করি, তা করি। ভাই আমরা একবারও ভেবে দেখছি, আমরা যে ৩ বেলা ভাত খেতে পারছি, এই ভাতটা আসছে কোথা থেকে? এই দেশই তো তোমাকে অন্ন যোগাচ্ছে। সো কৃতজ্ঞ চিত্তে সেটা স্বীকার করে নাও। সেটা তুমি কিছুটা হলেও রিটার্ন দাও। অকৃতজ্ঞ চিত্তে কোনো কিছু স্বীকার করতে হয় না। ঠিক আছে? যাই হোক, এসব দার্শনিক কথা বলার এখন সময় নাই। পরে কথা বলা যাবে। জননী এটা বানান। আমি যখন উচ্চারণ করছি, উচ্চারণ কি? জ-ন-নি। বিরতি। ক্লাসের মাঝখানে অনেকে বিরতি চাচ্ছিলে। আমি জানি ১.৫ ঘন্টা দেখতে, দেখতে চলে যাবে। কিসের বিরতি? আমি এখনো ১.৫ ঘন্টা কথা বলবো, দেখবা দেখতে, দেখতে চলে গেছে। বিরতি, বি-রো-তি। তুমি আমাকে বলো তো ভাই, আমি ধরে নিচ্ছি তুমি আর কিছুই পারো না। এসব নিয়ম-টিয়ম নাটক সব বাদ, সব বাদ, ফেলে দাও। কালকে সকালে হাঁটতে বের হইছো, একজন দোস্ত তোমারে বলতেছে, "এই দোস্ত বলতো বিরতি বানান কি?" তুমি লিখলে বিরতি বানান এটা। এবার তোমার কাছে একজন শুনলো, "আচ্ছা তুই যে লিখছিস ভালো কথা, এবার এটা একটু আমাকে উচ্চারণ করে দে তো।" এই বি-রো-তি হয়ে গেল। তুমি আমাকে বলো যে ভাই এটা কঠিন কিছু কিনা। দিস ইজ ভেরি সিম্পল। প্লিজ ডোন্ট মেক ইট সো কমপ্লেক্স। টেক ইট স্মার্টলি অ্যান্ড টেক ইট ভেরি ইজিলি অ্যান্ড লাইটলি প্লিজ। এবার তুমি এটা বুঝলে, এবার তুমি একটু নিয়মের কাছে যাও। ও বলতে চাচ্ছে যে শব্দের মাঝে অ এর পরে যদি রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ রিকার থাকে এবং ক্ষীয় বর্গীয় জয় জফলা থাকে, তখন সেই অ এর উচ্চারণ হয়ে যায় ও এর মতো। ভাই এখানে কঠিন কি আছে? আমি একটু দেখি আমি বুঝি কিনা। শব্দের মাঝের অ, শব্দের মাঝের অ কোনটা? এই যে দন্তন্য। দন্তন্যের সাথে কি সব সময় বলেছি একটা ব্যঞ্জন বর্ণের সাথে থাকে একটা অ। তাহলে দন্তন্যর পরে একটা অ আছে, আর এই অ এর পরে একটা দীর্ঘইকার চলে আসছে, এই যে জননী দন্তন্য দীর্ঘিকার। তাহলে এই দীর্ঘইকার আসার কারণে এই অ হয়ে গেছে ওকার। এই যে অ হয়ে গেছে ওকার। কঠিন? এই জন্য আমি বলি শোনো, তোমাদের একটা শর্টকাট টেকনিক শিখাই দিই। রুল মুখস্থ না করে তুমি ওই রুলের একটা করে এক্সাম্পল ওই রুলের পাশে একটু চুরি করে লিখে রাখো। একটা টেকনিক শিখাই দিলাম। যে মনে করে এই সূত্র তোমার মুখস্থ থাকবে না, আমি জানি। ও আজ বাদে কাল কোনো সূত্রই মনে থাকে না। তুমি শুধু একটাই কাজ করবা। কি কাজ? এই রুলের পাশে মনে করো জননী শব্দটা, বিরতি শব্দটা, একটা শব্দ লিখে রাখো। ওই শব্দটাই তোমাকে বলে দিবে যে এই যে ভাইয়া একদিন বলেছিল শব্দের মাঝের ব্যঞ্জন বর্ণের সাথে অ থাকলে সেই অ হয়ে যায় ও। আমি কি বোঝাতে পারছি? নিয়ম মুখস্থ আমরা করব না। ঠিক আছে? থ্যাংক ইউ। একইভাবে এটাও তাই। ত, ত এর সাথে অ, অ এর পরে রয়েছে দন্তন্য, হয়ে গেছে ওকার। বর্গীয় জ, বর্গীয় জ এর সাথে আছে অ, এরপরে হয়েছে দন্তন্য, হয়ে গেছে ওকার। একই জিনিস কমল, ম এর সাথে আছে অ, শেষে হয়ে গেছে ওকার। কঠিনের কিছু নাই।
একেবারে সহজ। থ্যাংক ইউ। যদি আপনি বাস্তবে একটুখানি বুঝে থাকেন, আপনি ধরে নেন কিছুই বোঝেননি আজকে ক্লাসে। এবার আমি কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন দিচ্ছি। আপনি এখন দয়া করে শুধু আমাকে একটু উত্তরটা করেন। কিচ্ছু বোঝার দরকার নেই। ঠিক আছে? দেখো কত সহজে পারা যায়। আমি কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি। প্রশ্ন এসেছে। আমি আমি ক্লাসে যে প্রশ্নগুলো ভাইয়া তোমাদেরকে দিব, তুমি এটা কনফার্ম দেবো সব কিন্তু বোর্ডের প্রশ্ন। আমি পাশে লিখে দেইনি, নেক্সট ডে থেকে আমি এটা লিখেও দিব। বোর্ডের প্রশ্ন তুমি এখন সলভ করতেছো। অতীত শব্দের সঠিক উচ্চারণ কি? ভাইয়া সবাই একটু লিখি আমরা। উফ, ভাইয়া ধরে নাও তুমি এই টপিকটা পড়োনি, তাও তুমি উত্তর করো, দেখবা হয়ে গেছে। অতীত শব্দের উচ্চারণ কি? অতীত আমরা এটা লিখছি, কিন্তু যখন আমি উচ্চারণ করি অ সবসময় উচ্চারণ করি ও এর মতো, ঠিক কিনা? এবং দেখো এটা কিভাবে পারা যায় এই প্রশ্নগুলোর উত্তর বোর্ড পরীক্ষায়। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই ৪টা অপশনের মধ্যে অ এর উচ্চারণ একমাত্র ও হয়েছে গ নাম্বার অপশনে, আর সব জায়গায় অ অ অ। ছেলে মেয়ে বলে আমার উচ্চারণ পড়তে গেলে মানে মাথা ঘুরায়। ভাই এখানে মাথা ঘুরানোর কি আছে রে ভাই? মাথা ঘোরাঘুরির কিছু নাই, মাথা ঘুরায় কিচ্ছু নাই রে ভাই। টেক ইট ইজিলি। নেক্সট কোয়েশ্চেন। এক অক্ষর বিশিষ্ট শব্দের শুরুতে অ এবং শেষে দন্তন্য থাকলে শুরুর অ কি উচ্চারিত হবে? আজকে অক্ষর নিয়ে কথা বলার সময় প্রায় 5 থেকে 7 মিনিট এটা নিয়ে কথা বলেছি। সুতরাং এটার উত্তর আমাকে করে দিতে হবে, না হলে আজকে রাতে ছাড়বো না। এক্ষুনি। হ্যাঁ, একটা ছোট বোন তুমি প্রশ্ন করেছো যে ভাই বোর্ড পরীক্ষায় এমসিকিউ আসবে না। ভাই এমসিকিউ আসবে না, আমি বারবার বলেছি। কিন্তু আমি একটু তোমাদের রিল্যাক্সের জন্য, কমফোর্টেবিলিটির জন্য আমি যেটা করছি, তুমি একটু কমফোর্টেবল জোনে থাকো। আমি বোর্ড প্রশ্নটাই জাস্ট আমি এখানে এমসিকিউ আকারে তুলে ধরেছি। বুঝতে পারছো ভাইয়া? একজন বলছে পোল দেন। আরে বাবা, পোলের কি দরকার আছে রে ভাই? এইটা একটা পোল। পোলটা কেন দেই না আমি বলি। পোলটা দিলে তোমাদের উত্তর আসতে অনেক সময় লাগে। আবার আমার রিপ্লাই যেতেও সময় লাগবে। 2 থেকে 3 মিনিট নষ্ট হবে একটা প্রশ্ন উত্তর করতে। আমার দরকার কি রে ভাই? এক অক্ষর বিশিষ্ট শব্দে আমি একটু আগে বলেছিলাম, মন হয়ে গেছে ময় ওকার মন, বন হয়ে গেছে বয় ওকার বন। তাহলে অ কি হয়েছে? ও এর মতো হয়ে গেছে। কালক্ষেপ আমরা বলি, এই শব্দের সঠিক উচ্চারণ জেনে রাখো, কালক্ষেপ। আমরা কিন্তু বলি কালক্ষেপ, নট কালক্ষেপ, উচ্চারণটা কালক্ষেপ। সামনের দিনে এরকম অনেক উচ্চারণ আমরা পড়বো, যেগুলো আমি এতদিন জানতাম একরকম, হয়ে গেছে আরেক রকম। ঠিক আছে? এবং যেগুলো এরকম আমরা এটা মাথায় রাখবো। এই শব্দটা, অধ্যাপক শব্দটা উচ্চারণ কি মনে হয় তোমার কাছে? গত 10 বছরে বোর্ড পরীক্ষায় অধ্যাপক শব্দটা মিনিমাম 50 বার আসছে। রাকিবুল বলছে হসন্তর ব্যাপারটা বুঝালে না। বাবজান আমি বুঝাবো, আমার উপর ছেড়ে দেন, আমি মাপ চেয়ে নিচ্ছি। এখনো উচ্চারণের উপর 2টা ক্লাস হবে। আমি বেঁচে থাকলে আপনার বুঝাই দিব, আপনি রিল্যাক্সে থাকেন। আজকে প্রথম ক্লাস, শুরুর দিকে অনেক কথা বলে ফেলেছি, এই জন্য আজকে আর যাচ্ছি না। আমি বুঝাই দেবো বাবা, আমি এটা বুঝাই দেবো, ডোন্ট ওয়ারি। অধ্যাপক শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে এইটা, অধ্যাপক। ভুল হয়েছে 2-1 জনের, হোক না, সমস্যা কি রে ভাই? এত কারেক্ট করে কোনো লাভ আছে? আজকে আমরা প্রথম শিখতেছি এগুলো। জানলাম, মাথায় রাখলাম, পরীক্ষা আসলে অ্যাপ্লাই করব, শেষ।
অ এর মতো উচ্চারণ হবে কোনটি? অর্থাৎ এখানে কোন শব্দটা আছে যেটা সরাসরি অ এর মতো উচ্চারিত হবে? আর বাকিগুলো ও এর মতো উচ্চারিত হয়ে গেছে। প্রশ্নটার দিকে আমরা তাকালেই বুঝতে পারবো। একমাত্র খেয়াল করে দেখেন, অমূল্য শব্দেই অ এর মতো আছে, আর নদী শব্দ হয়ে গেছে দন্তান্বয় ওকারে ন, অতি শব্দ হয়ে গেছে অ তয়রেসি অতি, অন্য বানানটা হয়ে গেছে অন্য, অন্য। তাহলে একমাত্র খ নাম্বারে অ এর মতো রয়েছে, এই জন্য এটার উত্তর হচ্ছে এটা। আপনি হয়তো বলেন অন্য, এটা উচ্চারণ কিন্তু অন্য। অন্য হচ্ছে এটা, এই যে অন্ন মানে ভাত। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ। অবজ্ঞা শব্দের সঠিক উচ্চারণ কোনটি? অবজ্ঞা শব্দের সঠিক উচ্চারণ এটা। আপনি হয়তো বলবেন যে ভাই এখানে চন্দ্রবিন্দু দিলে হবে কি হবে না? ভাই একটু দিতে হবে, একটু দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। অক্ষ শব্দের উচ্চারণ কোনটা হবে? অক্ষ শব্দের সঠিক উচ্চারণ। থ্যাংক ইউ। আমরা মনে রাখবো অক্ষ শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে এটা, অক খ। থ্যাংক ইউ। সো ইয়াং লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা দেখতে দেখতে ভাই আজকের ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনাদের একটা মহামূল্যবান একটা প্রশ্ন আজকে ছিল যে ভাইয়া আমি কোন বই কিনবো? নরেশ, আপনি কোন বই কিনবেন আমি বলে দিচ্ছি, আমার উপরে একটু ভরসা রাখেন। একই ঢাকা বোর্ড 2024 সালে আসা গত বছরের প্রশ্নগুলো একটু দেখেন। আর এটা দেখতে দেখতেই আমি, হ্যাঁ সুমাই একটা ভালো কথা বলছো, চন্দ্রবিন্দু কিভাবে হবে ভাইয়া বুঝবো। ভাইয়া দু একদিন একটু বই পুস্তক নিয়ে নাড়াচাড়া করো, নিজেই বুঝে যাবে। আর আমি পরের ক্লাসে এটা নিয়ে কথা আছে তখন বুঝাই দিব। তখন কেন বলবো, তখন ওই টপিকটা আসবে, এই জন্য এখন বললে হয়তো মাথায় থাকবে না। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ একটা কথা বলছি যে ভাইয়া আমরা কোন বই কিনবো এটা নিয়ে ভাইয়া তোমাদের একটা প্রশ্ন আছে। বিষয়টা আমি একটু বুঝাই দিচ্ছি, শোনো। প্রথম কথা হচ্ছে ভাই শোনো, বাজারে প্রচলিত প্রত্যেকটা বই ভালো, কোনো বই খারাপ না। একজন সম্মানিত শিক্ষক বা লেখক যিনি একটা বই বাজারে বের করেন, বাস্তবে তিনি অনেক জেনে শুনে বুঝে শুনেই তারপরে একটা বই বের করেন। তবে হ্যাঁ, আমাদের একটা কথা স্মরণ করতে হবে, স্বীকার করে নিতে হবে যে কোনো বই স্বয়ংসম্পূর্ণ নয়। কোনো একটা বইয়ে দেখা গেল যে একটা চ্যাপ্টার ভালো, আরেকটা বইয়ে দেখা যাবে যে আরেকটা চ্যাপ্টার ভালো। তো এই জন্য ভাই আমি আপাতত তোমাদেরকে যে রিকোয়েস্টটা করব, তুমি একদিন একটু সময় নিয়ে, সময় করে তুমি একটু বইয়ের দোকানে যেয়ে একটার জায়গায় দুইটা, দুইটার জায়গায় তিনটা বই একটু নাড়াচাড়া করো, একটু পড়ো। তারপরে দেখে তুমি নিজে দেখবা যে তোমার সাথে অ্যাডজাস্ট হচ্ছে কোন বইটা। তোমার সাথে যেটা অ্যাডজাস্ট হয় তুমি সেই বইটাই আপাতত কিনে নিয়ে আসো। এখন কেউ একজন মনে করো বই একটা কিনেছে ভাষা শিক্ষা, তার মানে তোমার ভাষা শিক্ষাই কিনতে হবে এমন কোনো কথা নেই। কারণ ভাষা শিক্ষা বই দেখেই দেখা গেল তোমার গায়ে জ্বর চলে আসছে। হায় রে আল্লাহ, এত বড় বই কোনো সুস্থ মানুষ পড়ে পারে? কথার কথা বলছি। তাহলে তোমার জন্য যেটা একটু ছোট বই তুমি আপাতত সেটা কিনে নাও। একজন একটা বই কিনেছে, নাম কি অক্ষরপত্র, তার মানে আমারই ওই পত্র কিনে পড়তে হবে এমন তো কথা নেই। কেউ একটা বই কিনেছে নিরঞ্জন অধিকারীর বই, তারটাই কিনতে হবে কথা নেই।
কেউ কিনেছে পাঞ্জেরির, কেউ কি লেকচারের, যা খুশি কেন, সমস্যা নেই। তোমার যেটা ভালো লাগে এই মুহূর্তে তুমি যতটা লোড নিতে পারবা, যে বইটা তুমি খুব অনায়াসে পড়তে পারবা, পড়ে ভিতরে ২-১ লাইন ঢুকাইতে পারবা, ভাইজান তুমি সেই বইটাই কেনো। তবে হ্যাঁ, যদি তুমি আমাকে বলো যে ভাই আমি একটা বই একটু কিনতে চাচ্ছি, অন্তত আপনি একটু বলেন, একটু আপনার মতামত চাচ্ছি। আসলে এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, তো এখানে এভাবে মতামত দেওয়াটাও উচিত না, তারপরেও মাঝে মাঝে দিতে হয় যে এই মুহূর্তে, এটা আমার কথা না, এটা তোমরা অনেকেই জানো, এই মুহূর্তে পুরো বাংলাদেশে সব বই চলে, তবে সবচেয়ে বেশি যে বইটা চলে সেটা হচ্ছে ডক্টর হায়াত মাহমুদ স্যারের বইটা। তো হায়াত মাহমুদ স্যারের যে ভাষা শিক্ষা বইটা, এই বইটা দেখতে যদিও একটু মোটা তরতাজা, কিন্তু সত্যি কথা বলতে ওই বইয়ের মধ্যে আমরা ওর ৫ ভাগের ১ ভাগ জিনিস পড়ব। সুতরাং এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আমি আপনাকে বলে দিব আপনি এইটুকু পড়েন, ওইটুকু পড়েন। তো হায়াত মাহমুদ স্যারের বইটার একটা সুবিধা কি, এখানে সবকিছু মানে খুবই ডিটেইলস দেওয়া আছে। এই একটা বই কিনলে আর আসলে ওইভাবে কিছু লাগে না কেনা। অনেক কিছু মনে হয় আছে, কিন্তু এখানে পড়ার জিনিস খুব কম। তো আপাতত আপনি আগে বইয়ের দোকানে যান, হায়াত মাহমুদ স্যারের বইটা আগে দেখেন, তারপরে যদি মনে হয় আপনি ওটা কিনেন। বাট ওইটাই কিনতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। বারবার বলছি আমি ২ কেজি ওজন বহন করতে পারি। আমাকে যদি এখন ৫০ কেজি ওজন তুলে দেওয়া হয় আমার মাথায়, আমি কি লোড নিয়ে পারবো? পারবো না। আমাকে একজন জিজ্ঞেস করছে, "ভাইয়া আপনি যখন ইন্টারমিডিয়েট লেভেলে ছিলেন আপনি কোন বই পড়েছিলেন?" ভাই আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি গ্রাম থেকে উঠে আসা একটা অগা-মগা ছেলে। ইন্টারমিডিয়েট লেভেলে উঠে এসেছি। কিন্তু আপনি শুনলে বিশ্বাস করবেন? বাজারে প্রচলিত এমন কোনো ভালো বই ছিল না, যেটা আমার কালেকশনে ছিল না, ইন্টারমিডিয়েট লেভেলে। এটা আমি জানি অনেকে বিশ্বাস করবে না। ভাববা, "আরে এটা কি হয় নাকি? গ্রামে থেকে আপনি এত বই কিভাবে কিনলেন?" ভাই ইচ্ছা থাকলে উপায় হয়। আমি তো সব বই পড়িনি। ২ টা ৩ টা বই মিলায় আমার মতো করে আমি প্রিপারেশন নিয়েছি। কিন্তু আমার কালেকশনে বই থাকতে আমার ভালো লাগে। এই আরকি। এখন সবাই তো আর সমান না। আমি মনে করি তোমার সব বই কিনতে হবে না। ১ টা বা ২ টা বই কিনে নাও। হায়াত মাহমুদ স্যারের বইটা দেখো। আর এই মুহূর্তে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক দেখা। আজকের ক্লাসের শুরুতে যে কথাটা বলছিলাম, কলেজে উঠেই ভাইয়া তোমাদের এতদিন উচিত ছিল অন্ততপক্ষে অন্ততপক্ষে প্রত্যেকটা সাবজেক্টের বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন আসে সেটা একটু দেখা। তো এতদিন দেখোনি, সমস্যা নেই। আমি আজকে ভাইয়া তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। তুমি আগে বাংলার ক্ষেত্রে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে তুমি আগে ওই সাবজেক্টের, ওই চ্যাপ্টারের, ওই টপিকের বোর্ড পরীক্ষার প্রশ্ন কেমন আসে আগে সেটা দেখো। তারপরে আস্তে আস্তে পড়া শুরু করো। এত চাপ নিও না ভাই, রিল্যাক্সে থাকো, বুঝে শুনে টেকনিক্যাল ওয়েতে পড়ো, স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো। ভালো রেজাল্ট অটোমেটিক তোমার কাছে এসে ধরা দিবে। একজন একটা কথা বলছে, ভাই পুরনো বই কিনলে হবে কিনা? অবশ্যই হবে। হায়াত মাহমুদ স্যারের পুরনো ৫ বছর আগের বই কিনেও দেখবা যায়, এখনকার বইও তাই। শুধু প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো এড করে দেওয়া হয়েছে। ব্যাকরণ তো ভাই আমূল পরিবর্তন হবে না। সুতরাং এটা নিয়ে এত চাপ নেওয়ার কিছু নাই। সো থ্যাংক ইউ। আজকে তাহলে এই পর্যন্তই। এর বাইরেও যদি আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো জিজ্ঞাসা থাকে, তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমরা আগামী দিন উচ্চারণ নিয়ে আরো ১ টা ২ টা ক্লাস নিব এবং তোমাদের উচ্চারণের উপর যে কনফিউশন রয়েছে, কোথায় হসন্ত বসবে, কোথায় ও হবে, কোথায় এ হবে, সবকিছু পরিষ্কার করে দেব। চাপ নিও না। তোমার চাপটা আপাতত আমার উপর ছেড়ে দাও। আচ্ছা, ক্লাসটা শুরুতে যেমন বিরক্তি লাগছিল, এখন কি বিরক্তি একটু কমেছে? বা উচ্চারণ টপিকটা যত বিশ্রী একটা টপিক, এই বিশ্রী টপিকটা কি এখন একটু হলেও সুশ্রী হয়েছে?
একজন জিজ্ঞাসা করছে যে ভাই কবে আবার ক্লাস? বাবা তোমাদেরকে তো রুটিন দিয়ে দেওয়া হচ্ছে বাবা। একটু রুটিনটা চেক দাও। একজন আমাকে বলছে যে ভাই আপনি কি জমিদার ছিলেন? ইন্টারমিডিয়েট লেভেলে এত বই কিনছেন। ভাই জমিদার ছিলাম না। তবে আমার বরাবরই বইয়ের কালেকশন রাখতে ভালো লাগে। আমি একেবারে কৃষক পরিবারের একটা সন্তান ভাই। সেটা সত্য কথা। একেবারে গ্রাম থেকে উঠে আসছি। একেবারে অগা-মগা জায়গা থেকে। কিন্তু আমার বইয়ের কালেকশন রাখতে ভালো লাগতো। বুঝতে পেরেছ? ইন্টারমিডিয়েট লেভেলে পুরো যশোর বোর্ডে অল্প কয়েকজন গোল্ডেন এ প্লাস পেয়েছিল জানো? আমি তার মধ্যে একজন ছিলাম। তো এটার জন্য আসলে পরিশ্রম একটু করেছিলাম। একেবারে তো মানে আমাদের আমলে যেন একেবারে পরিশ্রম না করে এ প্লাস, গোল্ডেন প্লাস পাওয়া যেত না। এই আরকি। তো কথার কথা বললাম, বই কালেকশন এ রাখবা। এতে না কখনো ক্ষতি হয় না। আর পৃথিবী বিখ্যাত একজন মনীষী একটা কথা বলে গেছেন যে, "বই কিনে কেউ কখনো কি দেউলিয়া হয় না।" দেউলিয়া মানে কি? ফতুর হয় না। ঠিক আছে? বই কালেকশন এ রাখা ভালো। তাই বলে আবার উল্টা-পাল্টা বই কিনে টাকা নষ্ট করবা না। ঠিক আছে? যেটা প্রয়োজন সেটাই। থ্যাংক ইউ। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এবং আশা করছি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে এবং সর্বশেষ কথা হচ্ছে বাংলা সংক্রান্ত যত টেনশন আছে সবকিছু মনে, মনে একটা প্যাকিং করো। প্যাকিং করে এই যে আমার ছোট্ট মাথায় পাঠিয়ে দাও। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভ সন্ধ্যা।